স্বাস্থ্য সংবাদ পডকাস্টে আপনারা দেখছেন বহু প্রসিদ্ধ মেডিকেল প্র্যাকটিশনারদের সাথে সাক্ষাৎকার। থাকছে ডায়াবেটিস, কিডনির সমস্যা, ক্যান্সার এবং ছোট বড় নানা শারীরিক সমস্যার প্রতিকারের আলোচনা। নমস্কার, স্বাস্থ্য সংবাদ পডকাস্টের আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কেবল যে ক্রমবর্ধমান তাই নয়, সারা বিশ্ব জুড়ে এটি মহামারীর রূপ নিতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করব। আর আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অঙ্কোসার্জন ডক্টর অভিষেক গঙ্গোপাধ্যায়। ডাক্তারবাবুকে আমাদের পডকাস্টে স্বাগত জানিয়ে আমরা তাহলে আমাদের আজকের আলোচনাটি শুরু করছি। ক্যান্সার তো এমন একটি রোগ যেটি দিন দিন প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বয়স, স্থানকাল নির্বিশেষেই সবার মধ্যেই এই ক্যান্সারের প্রকোপ দেখতে পাওয়া যাচ্ছে। তাই প্রথমেই জানতে চাইবো, ক্যান্সার রোগটি আসলে ঠিক কী? আসলে আমাদের শরীরে যত কোষ আছে, আমাদের প্রত্যেক মানুষের শরীর অজস্র কোষের সমন্বয়ে তৈরি। আর এই কোষগুলোর ভেতরে থাকে ডিএনএ, যেটা আমাদের শারীরিক স্ট্রাকচার বা ফাংশন সবকিছু মাইক্রো লেভেলে যদি বলি তাহলে এই ডিএনএ নির্ধারণ করে। এবার আমি যেটা বলি, ক্যান্সার হচ্ছে কার্স অফ আরবানাইজেশন, মানে এটা একটা পার্টিকুলার কারণে হয় না, বিভিন্ন কারণে। সেটা বংশগত কোনো কারণ হতে পারে, পলিউশন হতে পারে, কোনো খাওয়াতে অ্যাডাল্টারেশন হতে পারে। এই ডিএনএ গুলোতে মিউটেশন তৈরি হয় বা এই কোষগুলোতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, মানে যেটা সময়ের টানাপোড়েন বলতে পারেন। যে সময়ের সাথে সাথে এই কোষগুলো যে বিভাজন করতে গিয়ে কিছু ভুল করে ফেলে, তখন এই ডিএনএ গুলোতে মিউটেশন তৈরি হয়। এবার এই মিউটেশনগুলো ছোটবেলা থেকে আমাদের অ্যাকুমুলেট হতে থাকে। সেটা বংশগতভাবে কোনো বাচ্চার শরীরে আসতে পারে বাবা মা থেকে, তার পরবর্তীতে সে যখন বড় হচ্ছে বিভিন্ন রকম এক্সপোজার হচ্ছে, সেটা পলিউশন রিলেটেড হতে পারে, কোনো রকম খাদ্যাভ্যাস থেকে হতে পারে, কোনো অ্যাডিকশন থেকে হতে পারে। এগুলো বয়সের সাথে সাথে অ্যাকুমুলেট করতে থাকে, মানে জমা হতে থাকে। তো উই কল ইট অক্সিডেটিভ স্ট্রেস। এই জন্যই দেখা যায় যে যত বয়স বাড়ে ক্যান্সারের প্রবণতা তত বাড়ে, মানে উইথ কিউমুলেশন অফ এজ দ্য অক্সিডেটিভ স্ট্রেসটা অনেক বাড়তে থাকে। তো বেশিরভাগ ক্যান্সার যার জন্য 50 ঊর্ধ্ব মানুষই দেখা যায়। এখন যেটা আমরা যে বললাম যে কার্স অফ আরবানাইজেশন, কথাটা কেন, যে আস্তে আস্তে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের উদ্ভবের ফলে আমাদের ইনফেকশন রোগগুলো বা কমিউনিকেবল ডিজিজগুলো কম হতে শুরু করেছে। কিন্তু এই যে মিউটেশনের জন্য যেই জিনিসগুলো দায়ী, আপনি পলিউশনই বলে নিন কি বিভিন্ন অ্যাডিকশন বলুন বা খাদ্যাভ্যাসের অ্যালটারেশন বলুন, সেগুলো অনেক তাড়াতাড়ি মানুষের মধ্যে মিউটেশনগুলোকে অনেক কম বয়সে জড়ো করে ফেলছে। আচ্ছা। যার জন্য এই ক্যান্সারগুলো আজকাল, আগে যেমন একটা নির্দিষ্ট এজ গ্রুপের ওপরেই ক্যান্সার মোস্ট কমনলি দেখা যেত, এখন অনেক ইয়াং অনসেট ক্যান্সার আমরা পাচ্ছি। যেমন ইয়াং অনসেট কোলোরেক্টাল ক্যান্সার এখন খুব বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। খুব কম বয়স্ক ছেলে মেয়েদের রেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার হচ্ছে। তো এইটাই হচ্ছে ক্যান্সারের যদি মূল কারণ বলেন, এই অক্সিডেটিভ স্ট্রেসের অ্যাকুমুলেশন হচ্ছে ক্যান্সারের হওয়ার মূল কারণ। তো আইডিয়ালি এটা বয়সের সাথে সাথে বাড়া উচিত, কিন্তু ডিউ টু বিভিন্ন রকম মানে প্রিপোন্ড এক্সপোজার বা প্রিপোন্ড অ্যাকুমুলেশন অফ দিস মিউটেশন বা অক্সিডেটিভ স্ট্রেস, এখন ইয়াং বয়সেও ক্যান্সারটা বাড়ছে এবং ওভারঅল ক্যান্সারের নাম্বারটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তার মানে ক্যান্সারটাকে কি আমরা এইভাবে বলতে পারি যে এটা খানিকটা, তাহলে আপনি বলছেন যে এই যে আরবানাইজেশন হচ্ছে বা ওয়েস্টার্নাইজেশন হচ্ছে তারও খানিকটা ফল? অবশ্যই, কারণ আমাদের যত আরবানাইজেশন হবে তত ইন্ডাস্ট্রি বাড়বে, তত পলিউশন বাড়বে, বিভিন্ন রকম ভেজিটেবলসের মধ্যে অ্যাডাল্টারেশন বলুন, ফার্টিলাইজার বলুন, সেগুলো এই যে সমস্ত কেমিক্যালস, দিস কেমিক্যালস আর কার্সিনোজেন্স। সো এই কেমিক্যালসগুলো, ব্যাপারটা এরকম নয় যে আমি একদিন একটা কেমিক্যাল অনেকটা আমার এক্সপোজ হয়ে গেল, আমার পরদিনই ক্যান্সার হয়ে গেল। এগুলো মাইক্রো লেভেলে অল্প 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 করে জমা হতে থাকে। যখন সেটা জমা হতে হতে একটা পার্টিকুলার লেভেল থ্রেশহোল্ড ক্রস হয়ে যায়, তখন ডিএনএতে মিউটেশনটা এমন ভাবে বেড়ে যায় যে সেটা বহিঃপ্রকাশে, মানে ফেনোটাইপিক এক্সপ্রেশন বলি আমরা, যে ডিএনএ চেঞ্জটাকে আমরা জিনোটাইপিক চেঞ্জ বলি। তখন আমাদের শরীরে সেটা টিউমার হিসেবে ফর্ম করছে, তখন সেটা ফেনোটাইপিক এক্সপ্রেশন। তো এই জিনিসগুলো ডেফিনেটলি আমাদের কারণ আজকে থেকে আপনি যদি 50 বছর আগে চলে যান, দেখবেন সেখানে কিন্তু ক্যান্সারের ইনসিডেন্স এত ছিল না। বা আপনি যদি হিরোশিমা নাগাসাকির পরবর্তীকালে দেখেন, বোমের পরবর্তীকালে, সেখানে ক্যান্সার ইনসিডেন্স অনেক বেশি, বা চেরনোবিলের পরে। তো ডেফিনেটলি এইসব কেমিক্যাল এক্সপোজার ইট ইনক্রিজেস দ্য মিউটেশন, এবং এই মিউটেশনগুলো তখন ক্যান্সারের প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়। তো
এই আওয়ার আরবানাইজেশন লাইফস্টাইল হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজ দ্য চান্সেস অফ ক্যান্সার, বা অনেক ইয়াং বয়সে হওয়ার কারণ কিন্তু আমাদের এই লাইফস্টাইল চেঞ্জ। যেমন প্রসেসড মিট কোলোরেক্টাল ক্যান্সারের একটা এস্টাবলিশড ফ্যাক্টর। আপনি যদি আচ্ছা। পার্টিকুলার অ্যামাউন্টের বেশি রোজ সসেজ বার্গার টাইপের প্রসেসড মিট কনজাম করেন, যার জন্য আপনি যদি দেখেন ইউএসএ বা ইউকেতে ওখানে অনেক বেশি কোলোরেক্টাল ক্যান্সার হয়, মানে ইটস ভেরি কমন ওভার দেয়ার, কারণ ওদের প্রসেস মিট খাওয়ার টেন্ডেন্সি খুব বেশি। তো সেইটা করে, কিন্তু তার মানে যে একটা পার্টিকুলার ক্যান্সারের সবকটা কারণ আমি জানি তা নয়, ইট ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল। কিছু কিছু ফ্যাক্টর আমাদের কন্ট্রোল করার মতো থাকে বা কন্ট্রোলেবল ফ্যাক্টর, কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলো কন্ট্রোল করা সম্ভব নয়, যেমন জেনেটিক ফ্যাক্টর। আমার বাবা মার বা আমার জন্মের সময় যখন আমি ভ্রূণ হিসাবে ছিলাম, তখন যদি আমার কোনো ক্রোমোজোমে মিউটেশন হয়ে থাকে, সেটাতে কারো কন্ট্রোল নেই, না। সেটা এক্সপোজার হবে আমার জীবনকাল। তো এইগুলো হচ্ছে আনকন্ট্রোলেবল বা ফ্যাক্টরস, তো এইগুলোতে কিছু হয়। কিন্তু অ্যাডিকশন প্রিভেনশন, হেলদি ডায়েট, মানে অ্যাজ পার অ্যাজ অ্যাভয়েডেন্স অফ exposures to different types of chemical বা industrial pollution is a controllable factor to some extent. তো সেগুলো ট্রাই করলে হয়তো কিছুটা প্রিভেন্ট করা যেতে পারে। আচ্ছা, আচ্ছা, আপনি যেটা বললেন যে মানে মায়ের শরীরে থাকা অবস্থায় বাচ্চাটি ভ্রূণ অবস্থায় যখন থাকছে তার মধ্যে এরকম মিউটেশন হতে পারে, মানে সেটা কি তার মায়ের বা বাবার কারোর এরকম মানে ক্যান্সারে তিনি আক্রান্ত বলে হচ্ছে, নাকি বাচ্চাটির মধ্যে এমনি এই জিনিসটা হতে পারে? সো বেসিক্যালি কিছু ক্যান্সার হয় যেগুলোকে আমরা বলি হেরিডিটারি ক্যান্সার, মানে বাবা মায়ের জিনে একটা প্রবলেম আছে, সেটা বাচ্চার জিনে চলে এলো। হ্যাঁ, যেমন কোলন ক্যান্সারই একটা খুব কমন জেনেটিক সিনড্রোম হয়, এইচএনপিসিসি আমরা বলি, হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার বা লিঞ্চ সিনড্রোম। এটা মোস্ট কমন জেনেটিক ক্যান্সার অ্যাসোসিয়েটেড উইথ কোলন ক্যান্সার। এটা কিন্তু বাবা মাদের থাকলে ছেলে মেয়েদের হবে বা হতে পারে, নট নেসেসারি সবার হবে, একটা চান্স থাকে 50%। আরো কিছু ক্যান্সার আছে, যেমন ফ্যামিলিয়াল পলিপোসিস বলে একটা ডিজিজ হয়, যেটা যদি বাবা মার থাকে 100% ছেলে মেয়েদের হবে। তো আচ্ছা। এইগুলো যেগুলো জানা গেছে, এগুলোকে আমরা বলি হেরিডিটারি ক্যান্সার, এগুলো বংশগতভাবে পারকোলেট করে। কিন্তু এছাড়াও অনেক জিন আছে যেগুলো আজ পর্যন্ত আবিষ্কৃত নয়, মানে যেগুলোকে ধরা যায়নি বা খুঁজে পাওয়া যায়নি। হুম। কিন্তু আমরা দেখছি যে একটা ফ্যামিলিতে বা আমার ক্যান্সার কারো থাকলে ছেলে মেয়েদের হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকছে, বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভের থাকলে তার থেকে নিজের মানে পরবর্তী জেনারেশনে বেশি চান্স থাকে। এগুলোকে আমরা বলি জেনেটিক ক্যান্সার, মানে এগুলোর এক্সাক্ট জিনটা আমার জানা নেই, এবং মিউটেশন একটা কোনো পয়েন্টে স্টার্ট হতে পারে, মানে বাবা মার থেকেও আসতে পারে, বা আমি যখন তৈরি হয়েছি তখন যে ভ্রূণটার সময় যে ক্রোমোজোম ডিভিশন হয়েছে হ্যাঁ। সেই সময় তো আই ক্যান বি দ্য ইন্ডেক্স পার্সন, মানে যে আচ্ছা। পেশেন্ট যে ক্যান্সার নিয়ে আসছে, হি অর শি ক্যান বি দ্য ইন্ডেক্স পার্সন, মানে তার থেকে মিউটেশন। এই জন্য এখন আমরা সমস্ত কোলন ক্যান্সারে এমএসআই বলে একটা টেস্টিং করে দেখে নিই যে এইচএনপিসিসি হওয়ার চান্স আছে কিনা, মানে নট নেসেসারি তার বাবা মার থাকতেই হবে, হতে পারে যে তার থেকে মিউটেশনটা শুরু হলো, এবার তাদের ছেলে মেয়েদের তাহলে চান্সটা বেশি থাকে। পরবর্তীকালে ওইটা এবার তো ওটা প্রিভেন্ট করতে পারবো আমরা আর্লি কোলোনোস্কোপি করে, ছেলে মেয়েদের টাইমলি কোলোনোস্কোপি করে তাদের মধ্যে এটাকে প্রিভেন্ট করার একটা সম্ভব। রাস্তা সম্ভব হতে আচ্ছা, পারে। এই পরিপ্রেক্ষিতে একটা জিনিস একটু জেনে নিই, সেটা হচ্ছে যে তাহলে যখন একজন মা প্রেগনেন্ট থাকছেন তখন কি কোনোভাবেও বোঝা যেতে পারে যে তার শিশুটি মানে তার মধ্যে যে শিশুটি বেড়ে উঠছে তার এরকম কোনো ভেতরে এরকম জিনের কোনো এ রয়েছে বা এই ক্যান্সারটি রয়েছে? ইউজুয়ালি এগুলো খুব মাইক্রো লেভেলের মিউটেশন, তো বোঝার। যখন ভ্রূণের মধ্যে থেকে বোঝা ইউজুয়ালি সম্ভব না, কারণ আচ্ছা। আমার পক্ষে তো সব ভ্রূণের থেকে বায়োপসি করে সবকিছু প্রমাণ করা সম্ভব করা। নয়। আর যদি না স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, এবার হুম। যাদের ধরুন বংশগত ক্যান্সার আছে প্রমাণিত, তাদের ক্ষেত্রে হয়তো টেস্ট করা গেলেও যেতে পারে যে হ্যাঁ ওই পার্টিকুলার, মানে আপনি হাজার হাজার জিন আছে, এবার হুম। কত জিন টেস্ট করবেন? আপনি যদি জানেন যে একটা ফ্যামিলিতে এই পার্টিকুলার জিনটা আছে, তাদের কোনো বাচ্চা হওয়ার সময় আপনি টেস্ট হয়তো করতে পারেন যে পার্টিকুলার যে ওই জিনটা এর মধ্যেও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে বাচ্চার কিনা। মধ্যে, হ্যাঁ। তো ইন জেনারেল পপুলেশনে প্রিভেন্ট করা সম্ভব। সম্ভব নয়। আচ্ছা। আচ্ছা, এবার একটু এই প্রসঙ্গে আসি যে ক্যান্সার কি মানে হতে গেলে সবসময় একটা টিউমার থাকতে হবে? হ্যাঁ, মানে আমরা ক্যান্সারকে দু ভাগে ভাগ করি, হুম। একটাকে বলি সলিড ম্যালিগনেন্সি, একটাকে বলি লিকুইড ম্যালিগনেন্সি। আচ্ছা। তো সলিড ম্যালিগনেন্সি মানে আমাদের মোস্টলি যেগুলো অর্গান বেসড ক্যান্সার, যেমন লিভার, লাং, ইন্টেস্টাইন, ওরাল ক্যাভিটি, ব্রেস্ট, থাইরয়েড, এগুলোকে আমরা সলিড ক্যান্সার বলি। তো এগুলো ইউজুয়ালি একটা লাম্প নিয়েই প্রেজেন্ট করে বা একটা টিউমার নিয়েই প্রেজেন্ট করে।
There can be liquid malignancy like leukemia, blood cancer. So it can be in the disease of the bone marrow. সেই ক্ষেত্রে কোনো টিউমার কিন্তু পাওয়া যাবে না। পেশেন্টে বারবার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, প্লেটলেট কমে যাচ্ছে, তখন টেস্ট করতে গিয়ে তার বোন ম্যারোর ভেতর থেকে দেখা যাচ্ছে ওখানে ক্যান্সারটা রয়েছে। তো ইউজুয়ালি সলিড অর্গানগুলো আমরা টিউমার নিয়ে প্রেজেন্ট করে, লিকুইড ম্যালিগনেন্সি টিউমার নিয়ে প্রেজেন্ট করে না। আচ্ছা আচ্ছা, এবার ধরুন যে ক্ষেত্রে কেউ একজন মানুষ তিনি তার কোনো একটি শরীরের অঙ্গে দেখতে পাচ্ছেন একটি টিউমার হয়েছে, এবার তার পক্ষে কি কোনোভাবে বোঝা সম্ভব যে এটা বিনাইন কি ম্যালিগন্যান্ট? আম, একটু ডিফিকাল্ট, মানে ওইভাবে একজন সাধারণ মানুষের পক্ষে সবসময়। আপনি যদি কোনো মেইন যেটা জিনিস আমরা সবসময় বলি ক্যান্সারে, যে ক্যান্সার সাধারণত খুব দ্রুত বাড়ে। তো কোনো একটা গোটা বা কোনো একটা লাম্প যদি খুব দ্রুত বড় হচ্ছে বলে মনে হয়, বা আচ্ছা। একটা যেটা ছিল না আজকে থেকে 2 মাস আগে, 1 মাস আগে, আমার অনেক দিন ধরে একটা সিস্ট হয়ে আছে, সেটা একটু একটু করে বড় হচ্ছে 2 বছরে, সেটা হয়তো আমার অত খারাপ কিছু নাও হতে পারে। কিন্তু হঠাৎ করে আমি কোনোদিন আমার ব্রেস্টে আমি দেখে চাকা ছিল না, স্নান করার সময় হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি এটা নতুন চাকা মতো লাগছে। এই যে সাডেন কিছু একটা নোটিস করলে এটা কিন্তু দের ইজ এ হাই চান্স কি এটা একটা ম্যালিগনেন্ট কিছু হতে পারে। তো ইউ শুড কনসাল্ট এ অঙ্কোলজি স্পেশালিস্ট ফর দ্যাট, বা অ্যাটলিস্ট ফিজিশিয়ান বা সার্জন মানে কাউকে একটা তখন একজন ডক্টর চিকিৎসকের কনসাল্ট কাছে করা। ইমিডিয়েটলি যাওয়া দরকার। মানে আর নিউ অনসেট বা ফার্স্ট গ্রোয়িং কোনো লাম্প হলে সেটা অবশ্যই, এবং আলসার, মানে একটা আলসার যেটা হিল করছে না, মানে মুখের ভেতরে একটা ঘা, হুম। সেটা হয়তো শুকোচ্ছে না, ওষুধ দিলাম, 2 দিন অয়েনমেন্ট কিনে দিলাম পাড়ার দোকান থেকে, কিন্তু মুখের ঘাটা শুকোচ্ছে না, হ্যাঁ, ব্যথা হচ্ছে বা বড় হচ্ছে মনে হচ্ছে, তখন কিন্তু অবশ্যই কনসাল্ট করা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া এমন কি কোনো উপসর্গ থাকে যে যেগুলো মানে ধরুন মানে উপসর্গ থাকে বলতে আমি বলতে চাইছি যে মানে সাইলেন্ট কিছু সিমটমস, মানে সাইলেন্ট থাকছে যেটা হয়তো, বা এমন সিমটমস ভাবছি যে খুব সাধারণ জিনিস, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীকালে দেখা গেল সেটা একটা বড় রূপ ধারণ করলো। অ্যাকচুয়ালি যেটা আপনি বলছিলেন টিউমার নিয়ে, তো প্রেজেন্ট করতে হলে আমাদের অর্গানটা সুপারফিশিয়াল হতে হবে, তাই না? মানে টিউমারটা যদি পেশেন্ট নিজে বুঝতে পারে, হুম। তাহলে তার সেই জিনিসটা তার অ্যাক্সেসিবল সাইটে হতে হবে, মানে হাতে হতে পারে, পায়ে হতে পারে, ব্রেস্টে হতে বুঝতে পারে, পারছি। গলায় হতে পারে, মুখে হুম হতে পারে। হুম কিন্তু আমাদের পেটের বা বুকের ভেতরের যে অর্গানগুলো, ওগুলো হুম। তো আমরা বাইরে দিয়ে হাত দিয়ে ফিল করতে পারি। তো সেখানে যদি কোনো টিউমার হয়, অবভিয়াসলি সেটা কোনো লাম্প নিয়ে পেশেন্ট বলবে না। সেই ক্ষেত্রে আইদার ওই অর্গানটা স্পেসিফিক সিমটম হতে পারে, যেমন অনেক সময় স্টমাক ক্যান্সারে খুব আর্লি সিমটম হয় গ্যাস্ট্রাইটিস, অনেক হ্যাঁ। দিন ধরে গ্যাস অম্বল হচ্ছে, বুক জ্বালা হচ্ছে, প্যান্টোপ্রাজল খাচ্ছি বা ওষুধ খাচ্ছি, সিরাপ খাচ্ছি, ওই করছি, কমছে না। হ্যাঁ, ডাক্তার একবার এন্ডোস্কোপি করতে বলেছিলেন, কিন্তু না, এন্ডোস্কোপিতে ভয় লাগে, আবার গলা দিয়ে নল ঢোকাবে, করাইনি। এইসব পেশেন্টকে আমরা পাই। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওয়েট লস, মানে এনি ইনটেনশনাল ওয়েট লস। wait a minute. আমরা ওয়েট লসকে কোয়ান্টিফাই করি সিগনিফিকেন্ট ওয়েট লস হিসেবে, মানে যদি উইদিন লাস্ট 3 মান্থ অ্যারাউন্ড 5 কিলো ওয়েট লস হয়, যেটা আনইনটেনশনাল, মানে আমি জিমে গিয়ে রোগা হচ্ছি তা নয়, আমি কিছু লাইফস্টাইল চেঞ্জ করিনি বা ডায়েট চেঞ্জ করিনি, কিন্তু আমার ওয়েট লস হচ্ছে, বা তখন কিন্তু এই আনইনটেনশনাল ওয়েট লস, স্পেশালি ইন এল্ডারলি এজ গ্রুপ, ইজ ভেরি গ্রোয়িং চাইল্ডরা ওয়েট ফ্লাকচুয়েট করে, কিন্তু এল্ডারলি এজ গ্রুপে এটা খুব অ্যালার্মিং সিমটম। তো অনেক পেশেন্ট আছেন অন্য কোনো সিমটমই নেই, একটু খিদে কম, একটু ওয়েট লস হয়েছে, তো খিদে কম এটাও একটা, মানে খাওয়ার ইচ্ছে নেই, হঠাৎ করে খাওয়ার ইচ্ছে কমে গেছে, এইগুলো যদি জেনারেলাইজ সিমটম বলেন যেগুলো, হুম। বাট নট অন দ্য বেসড অন দ্য অর্গান, মানে সেম জিনিস লাং ক্যান্সারেও হতে পারে, সেম জিনিস কোলন ক্যান্সারেও হতে পারে, যে ওয়েট লস হচ্ছে, আহ, খেতে ইচ্ছে করছে না, হ্যাঁ, জামা কাপড় ঢিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা ওয়েলবিংটা ভালো নেই, মানে উইক ফিল করছি, এই জিনিসটা হঠাৎ করে হচ্ছে লাস্ট 2-3 মাস ধরে। আমি একটু লোকাল ডাক্তার দেখিয়ে ওষুধ খেলাম কিন্তু কমছে না, একটু আয়রন সাপ্লিমেন্ট খেলাম কমছে না, কিন্তু সেরকম আবার মারাত্মক কিছু, কিন্তু এটা কিন্তু অ্যালার্মিং। সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ডিটেল ইনভেস্টিগেশন করানো খুব ইম্পর্টেন্ট। একদম। আচ্ছা ডাক্তারবাবু, একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ধরুন কারোর এমনি বাহ্যিক কিছু সমস্যা হচ্ছে, যেমন আপনি বললেন গ্যাসের সমস্যা হচ্ছে, এই খিদে হচ্ছে না, একটু উইক লাগছে, এবার সেইগুলো হচ্ছে সাধারণত যা করেন আর কি, ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিন কিনে তিনি খেয়ে যাচ্ছেন দিনের পর দিন। এতে একদিকে তো তার ভেতরে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে সেটা তো পরপর বাড়তেই থাকছে, আর
এই ওষুধের জন্য সেটা কি আরো খারাপ দিকেও যেতে পারে, মানে ওষুধের এফেক্টে যে ওষুধগুলো উনি খেয়ে যাচ্ছেন এভাবে? মানে আমাদের তো দেশের কোনো সেরকম মেডিসিন রেগুলেশনস নেই। এবার প্রচুর হাই ডোজ অ্যান্টিবায়োটিক বলুন বা হাই হুম। ডোজ ওষুধ যেগুলো নর্মালি প্রেসক্রাইব করা উচিত না, ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, অনেকে দিয়েও দেন। তো সেগুলোর থেকে তো ডেফিনেটলি সাইড এফেক্ট হতে পারে। মানে আমি একজন পেশেন্ট ছিলেন যিনি স্টামাক ক্যান্সার ধরা পড়েছিল, তারপরে তিনি অল্টারনেটিভ ওষুধ খেতেন। তো সেটা খেয়ে ওনার ক্যান্সার তো কমেইনি, উল্টো পেশেন্টের হার্ট ফেলিয়ার হয়ে যায়। তো এটা খুব কমন, মানে এরকম মানে আমরা যেটাকে বলি যে আমাদের নট টেস্টেড যে মেডিসিনস গুলো, সেগুলো এরকম অল্টারনেটিভ মেডিসিনস থেকে অনেকেরই সাইড এফেক্ট নিয়ে অনেকেই জন্ডিস জন্ডিস হয়ে যায়। তো এগুলো তো হতেই পারে, এগুলো খুব কমন। বাট মানে মেইন মেসেজ যেটা, যে একটা সিমটম যদি আমি না কমছে, তাহলে রাদার দ্যান 5 বার ওষুধ চেঞ্জ করে ওষুধ খাওয়ার থেকে ইউ শুড গেট ইট টেস্টেড, যে কিছু আছে কিনা সেটা ফিজিক্যালি ডেমনস্ট্রেট করা। আমার যদি গ্যাস অম্বল না কমে, একটা এন্ডোস্কোপি করে দেখা, একটা পেটে ব্যথা না কমলে একটা ইউএসজি সিটি স্ক্যান করে দেখা, পায়খানা রাস্তা দিয়ে রক্ত পড়ছে কমছে না, আমার একটা কোলোনোস্কোপি করে দেখা। হুম। এগুলো খুব বেসিক্স। এখন তো ইনভেস্টিগেশন খুব ইজিলি অ্যাভেলেবেল, সমস্ত প্রচুর ডক্টর, প্রচুর সেন্টার। তো ইনভেস্টিগেশন করা এখন কোনো চ্যালেঞ্জই না। প্রতি চ্যালেঞ্জ। পাড়ার মোড়ে মোড়ে শহরে আজকে সেন্টার রয়েছে, এবং ঠিক ভালো ভালো সেন্টার রয়েছে। তো ইনভেস্টিগেশন করাটা আমাদের মেন্টাল ব্লক, যে ইনভেস্টিগেশন করে কিছু না পাওয়া গেলে রোগীরা দুঃখিত হয় যে আমার কিছু ধরা পড়লো না। সেটা তো পেশেন্টের জন্য ভালো যে কিছু ধরা পড়লো না, কিন্তু মনে মনে রোগী দুঃখিত, এত টেস্ট করলাম, এত টাকা খরচা হলো, কিন্তু কিছু ধরা পড়লো না। আচ্ছা, আরেকটি সিমটমস এর কথা বলি, যে 65 ঊর্ধ্ব মানুষ, তার সারা জীবন সুগার ছিল না, ডায়াবেটিস ছিল না, হঠাৎ তার ডায়াবেটিস ধরা পড়লো। এটা কি কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা সাধারণত আমরা এটা মোস্ট কমনলি যেটা পাই এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সারে। যে প্যানক্রিয়াটিক ক্যান্সার সাধারণত এল্ডারদেরই বেশি হয়, এবং এই রিসেন্ট অনসেট ডায়াবেটিস আমরা বলি, এটা কিন্তু ডেফিনেটলি একটা ক্যান্সারের লক্ষণ হতে পারে। যার জন্য হঠাৎ করে সুগার যদি বেশি বয়সে ধরা পড়ে, অনেক সময় এন্ডোক্রিনোলজিস্টরা বলেন যে একটা ইউএসজি করে দেখে নেওয়া যে ওখানে কিছু আছে কি। হুম। তো এটা একটা ডেফিনিট, বাট এগুলো তো কি হয়, খুব পার্টিকুলার সিমটম। মানে এগুলো ইন জেনারেল পপুলেশনে সবসময় মেসেজটা পৌঁছানো খুব ডিফিকাল্ট। মানে হুম। বেশিরভাগ সময় আমরা রেট্রোস্পেক্টিভলি দেখি যে সে হয়তো ব্যথার জন্য পরে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে প্যানক্রিয়াটিক টিউমার ধরা পড়েছে, কিন্তু তারপরে হিস্ট্রি নিয়ে দেখা গেল যে 3 মাস আগে থেকে সুগার শুরু হয়েছে। শুরু তো হয়েছে। বেশিরভাগ সময় এইসব হিস্ট্রিগুলো আমরা ডিরেক্টলি আমাদের লিড করতে পারে না, মানে বেশিরভাগ সময় এটা আমরা রেট্রোস্পেক্টে পাই। তো আচ্ছা। ইউজুয়ালি মানে পেশেন্টের যেটা হয়, মানে ব্যথা, রক্তপাত, আর মানে খুব বেশি খেতে পাচ্ছে না, এই 3টে সিমটম হলেই তখন পেশেন্ট সিরিয়াস হয় বেশিরভাগ সময়। আচ্ছা। তার আগে পর্যন্ত ওই সিরিয়াসনেস লেভেলটা অনেক সময় আসে না। তো বা আলসার মানে ঘা, এই 4টে জিনিস লোককে ভয় পায়। এই জিনিসগুলো হ্যাঁ। যখন হয় তখন সাধারণত মানে এই যে ওয়েট লস, ডায়াবেটিস হঠাৎ করে, বা মাঝে মধ্যে এক আধবার কালো পায়খানা, এগুলোতে আমরা সাধারণত খুব একটা গায়ে মাখতে চাই না। ও কিছু হয়েছে একটু, খাওয়া দাওয়া ঠিক হয়নি, কালো পায়খানা হয়ে গেছে, খাওয়া দাওয়া অম্বল হয়ে গেছে। তো বেশিরভাগেরই আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে না ঠিক আছে, এটা দেখি আর একটু কিছুদিন দেখি। তো ওইগুলো সিমটম হলে তখন লোকে অ্যালার্মড হয়ে যায়। তো সাধারণত এই ডায়াবেটিস এগুলো আমাদের ডিরেক্টলি আমরা পাই না, মানে রেট্রোস্পেক্টে আমরা জিজ্ঞেস করে তখন হয়তো দেখলাম জানতে ম্যাচ পারা করছে। যাচ্ছে ম্যাচ করছে কিনা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার একটু গাইনোকোলজিক্যাল যে ক্যান্সার গুলো তার দিকে একটু আসি। গাইনোকোলজিক্যাল ক্যান্সার বলতে কোনগুলোকে বোঝায়? গাইনোকোলজিক্যাল ক্যান্সার বলতে মেইনলি আমাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তার হুম। যে পার্ট, মানে ইউট্রাস, ওভারি আর সার্ভিক্স আর ভ্যাজাইনা, এগুলোর ক্যান্সারকেই মেইনলি বোঝায় ভাই। তো এর মধ্যে সব থেকে কমন আমাদের দেশে এককালে ছিল সার্ভাইকাল ক্যান্সার, যেটা এইচপিভি বলে একটা ভাইরাস থেকে হতো। বাট সেটা ডিউ টু ওয়াইড অ্যাভেলেবিলিটি অফ প্যাপ স্মিয়ার এবং কল্পোস্কোপি বিভিন্ন গ্রামের লেভেলে এটা অনেক কমে এসছে। এখন বার্নিং প্রবলেম হচ্ছে আমাদের দেশে ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সার খুব কমন, হ্যাঁ, এবং ওভারিয়ান ক্যান্সারের ইনিশিয়াল স্টেজের সিমটম অলমোস্ট থাকেই না। ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাইলেন্ট ক্যান্সার। যখন পেটে জল জমে যাচ্ছে বা অ্যাডভান্স হয়ে অনেকটা ছড়িয়ে যাচ্ছে, তখন ধরা পড়ছে। তো এই জন্য এটা ম্যানেজ করা খুব চ্যালেঞ্জিং। আর এর ইনসিডেন্সটাও এখন খুব বেশি, মানে খুব ওয়ান অফ দ্য মোস্ট কমন ক্যান্সারের। তৃতীয়ত হচ্ছে এন্ডোমেট্রিয়াম বলে, মানে ইউট্রাসের ক্যান্সার হতে পারে।
সেটা কম্পারেটিভলি এগুলোর থেকে একটু ভালো ধরনের ক্যান্সার, এবং অনেক ক্ষেত্রেই ওটা ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে, তো তাড়াতাড়ি ধরা পড়ে, হ্যাঁ। ইউজুয়ালি বেটার ম্যানেজ হয়। এখনকার দিনে যদি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে ওভারিয়ান ক্যান্সার ম্যানেজমেন্ট। মানে সার্ভাইকাল ক্যান্সার আমরা অনেক কমিয়ে এনেছি উইথ দিস প্যাপ স্মিয়ার অ্যান্ড কলপোস্কোপি, এইচপিভি ভ্যাকসিন চলে এসছে, তো সেগুলোর মাধ্যমে অনেকটা কমিয়েছে। বাট ওভারিয়ান ক্যান্সার এখন বার্নিং প্রবলেম আমাদের। আচ্ছা, তাহলে ওভারিয়ান ক্যান্সারে আপনি বলছেন প্রাথমিক ক্ষেত্রে সেভাবে কোনো উপসর্গ পাওয়া যায় না, কিন্তু তাহলে মানে একজন মহিলা তিনি কি করে সাবধান হবেন? সাবধান শুধুই কি বলতে দেখুন, সোনোগ্রাফি? এইগুলোর স্ক্রিনিং টেস্ট আমাদের দেশে বা ওভারঅল ওভারিয়ান ক্যান্সারের স্ক্রিনিং গাইডলাইন্স খুব একটা এফেক্টিভ নয়। মানে যেগুলো স্ক্রিনিং করে ক্যান্সার আগে ধরতে পারি, হুম। ওগুলো তো সমস্ত ট্রাই হয়েছে, কোনো ট্রায়াল করে তারা দেখেছেন, বা একটা বড় পেশেন্ট পপুলেশনে সত্যি কি আগে ধরা পড়ছে এই টেস্টটা করে। তো দেখা গেছে যে কিছু পার্টিকুলার টেস্ট পার্টিকুলার ক্যান্সারে, যেমন পিএসএন প্রস্টেট ক্যান্সার, হ্যাঁ, তারপরে ধরুন লাং ক্যান্সারে এলডিসিটি, এগুলো ছাড়া স্ক্রিনিং টেস্ট না খুব বেশি মানে কোলনে কিছু কিছু স্ক্রিনিং টেস্ট আছে, খুব বেশি এফেক্টিভ নয়। মানে আমি টেস্ট করলেই যে সবসময় ধরা পড়ছে, যেমন ম্যামোগ্রাফি। হ্যাঁ, ম্যামোগ্রাফি বিদেশে যদি আপনি যান, ওখানে রুটিন হ্যাজ টু হুম। বি ডান, ইজ হুম। ইন্টিগ্রাল হুম। পার্ট হুম। অফ ইউর অ্যানুয়াল হেলথ চেক আপ। তো ম্যামোগ্রাফি করে অনেক আর্লি স্টেজ ক্যান্সার ধরা পড়ে, কিন্তু ওভারিয়ান ক্যান্সারে এরকম কোনো টেস্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি, যেটা অনেক কিছু চেষ্টা হয়েছে, অনেক স্কোরিং, অনেক ইয়ে। বাট ওই মানে আমাদের দেশে বা ওভারঅল যেটা বক্তব্য, যে আপনি ইউ গেট এ অ্যানুয়াল হেলথ চেক আপ। দিনে অ্যানিভার্সারির দিনটা সব বিকালবেলা রেস্টুরেন্টে যাওয়ার আগে দুপুরবেলা পুরো হেলথ দুজনে মিলে হেলথ চেক আপ করান। সেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে রুটিন ব্লাড টেস্ট, একটা ইউএসজি, একটা চেস্ট এক্স রে, একটা ইসিজি, এগুলো বেসিক। একটা বয়সের পরে নট অনলি ক্যান্সার, বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে, হ্যাঁ, শরীরের সাথে। যে আমি বললাম যে এজ হচ্ছে আমাদের হায়েস্ট রিস্ক ফ্যাক্টর ফর এনি ডিজিজ, হুম। ইনক্লুডিং ক্যান্সার। তো এজের সাথে সাথে আমাদের সেলসগুলো বুড়ো হয়, তো সেগুলো আমাদের রেগুলার তখন চেক আপে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। তো দ্য অনলি থিং উইচ মানে ওভারঅল আই থিঙ্ক কিছুটা হলেও জিনিসপত্র আর্লি ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে যে আপনি একটা রেগুলার হেলথ চেক আপ করান। নিজের মানে কিছু সমস্যা হওয়ার আগেই আমি গিয়ে সব একটা বেসিক, তারপরেও আমি আজকে ব্রেস্ট ক্যান্সারটা আমার ব্লাড টেস্টে ধরা পড়বে না, তার জন্য ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফিক স্ক্রিনিং আমাদের দেশে নেই। সেটা করতে হলে প্রতি বছর একটা করে ম্যামোগ্রাফি করা, বা অল্টারনেটিভ ২ বছর পর পর। এবার এটা অনেক সময় খুব মানে আমাদের দেশের মানুষের পক্ষে খুব হ্যাজার্ডিয়াস হয়ে যায়, যে মনে হয় এত কিছু টেস্ট, কিন্তু যতক্ষণ এটা সিস্টেমের পার্ট না হচ্ছে, মানে আজকে যদি আমার ড্রাইভিং লাইসেন্স রিনিউ না হয়, যে আমার যদি হুম। অ্যানুয়াল ম্যামোগ্রাফি না হয়, তখনই এটা পপুলেশনের উপরে, মানে তখনই আমরা আর্লি ডিটেকশন করতে পারবো। মানে আমি ইন্ডিভিজুয়ালাইজ, আমি হেলথ কনসিয়াস, আমি আমার ফ্যামিলিকে করলাম, বা আমি আমার ডাক্তার বলে আমার ফ্যামিলিকে করলাম, আমার পাশের বাড়ির লোক করছে না, এইভাবে ওভারঅল পপুলেশনে ইট উইল নট ম্যাটার। আচ্ছা, এই যে আর্লি ডিটেকশনটা হচ্ছে না, এটা আপনার কেন, মানে কি কারণ মনে হয়? মানুষের সচেতনতার অভাব, নাকি আমাদের পরিকাঠামোগত কিছু অসুবিধা আছে? মানে দুটোই। সচেতনতার অভাব বলতে দেখুন, আমাদের যদি আহ, মানে আপনি যদি হেলথ কেয়ার সিস্টেমটা দেখেন আমাদের হুম। দেশে, তো এটা না অনেকটাই হচ্ছে মানে সাধারণভাবে আপনার বা আমার যদি আজকে কোনো ছোটখাটো কোনো অসুবিধা হয়, বাড়িতে ধরুন জ্বর এসছে, এই তো আমি যাব পাড়ায় যিনি আমার জেনারেল ফিজিশিয়ান আছেন, বা তার কাছে গিয়ে আমি দুটো ওষুধ নেবো, বা আমি নিজে ওষুধের দোকান থেকে দুটো প্যারাসিটামল নিয়ে খাবো। তারপরে জিনিসটা যদি না কমে, তখন আমি নেক্সট টায়ারে গেলাম, এইভাবে। সমস্যা হচ্ছে আমাদের দেশে ওষুধ দেওয়ার আগে ইনভেস্টিগেশন করা মাস্ট নয়। হুম। হ্যাঁ, আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখেন, আপনি যদি একটা অ্যান্টিবায়োটিক লেখেন, তার আগে ইউ হ্যাভ টু ডকুমেন্ট দ্যাট দেয়ার ইজ এ ইনফেকশন, তাছাড়া আপনি একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারবেন না। তো আমাদের দেশে ইনভেস্টিগেশন করাটা ওষুধ দেওয়ার জন্য ম্যান্ডেটরি নয়। তো আমরা অনেক সময়ই আমাদের এক্সপিরিয়েন্স বা আন্দাজ থেকে ওষুধটা দিচ্ছি, যে হ্যাঁ, এই সিমটমটা ক্লিনিক্যাল জাজমেন্ট যেটা বলি, এই ক্লিনিক্যাল জাজমেন্টের উপরে বেস করে ওষুধটা দিচ্ছি। কিন্তু সেটা সবসময় কিন্তু আমার ক্লিনিক্যাল জাজমেন্ট 100% নাও হতে পারে, ওটা তো একটা জাজমেন্ট, ওটা হুম। 100% নাও হুম। হতে হুম। পারে। হুম। তো এটার মেইন ব্যারিয়ার হচ্ছে যে আমাদের হেলথ কেয়ার তো গভর্নমেন্ট স্পন্সার্ড নয়, তো অবভিয়াসলি ইট হ্যাজ এ হিউজ এক্সপেন্স অন দ্য পেশেন্ট। আর আমাদের সচেতনতার অভাব। আপনি আমাদের সিনিয়র জেনারেশনে যদি দেখেন, কজনের হেলথ ইন্স্যুরেন্স থাকে? খুব কম। একদম। এখন হয়তো এই জেনারেশনের লোকে অ্যাওয়ার হয়েছে, অনেক করছে। তো আহ, বা হেলথ ইন্স্যুরেন্স থাকলেও অ্যানুয়াল চেক আপের প্যাকেজ বা কিছু কোম্পানি হয়তো দিচ্ছে তার এমপ্লয়িকে বা কিছু, কিন্তু
ইন জেনারেল মাস যদি বলি, সেগুলো খুব কম। তো একটা পেশেন্ট যখন নিজের খরচায় ধরুন একটা অ্যানুয়াল চেক আপ করতে গেল, তার মিনিমাম নাই নাই করে হলো 10-15 হাজার টাকা খরচা আছে। কারণ আমাদের দেশের হেলথ অ্যাওয়ারনেস এতটাই কম যে ওই খরচাটাকে আমি একটা বার্ডেন ভাবছি। মানে আমি ওই টাকাটা দিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেলে মনে হচ্ছে না ভালো খেলাম, ওটা উসুল হলো, কিন্তু ওইটা এখন টেস্ট করে কিছু পাওয়া গেল না, তখন আমার মনে হচ্ছে ওটা বছরের পর বছর আমি ফালতু খরচা করছি। এই হ্যাঁ। মেন্টালিটি থেকে বেরোতে না পারলে খুব মুশকিল, এবং এটা খুব ডিফিকাল্ট আমাদের দেশে প্রিভেন্ট করা, এবং বিভিন্ন সোশিও ইকোনমিক স্ট্যাটাসের লোক তো পুরোপুরি আর্লি ডিটেকশন বোধহয় এখনো অদূর ভবিষ্যতেও সম্ভব নয়। আমাদের দেশে যেটা হাতে আছে যে আমাদের দেশে প্রচুর ডাক্তার আছে, প্রচুর হসপিটাল আছে, এবং আমাদের হেলথ কেয়ার রিচ খুব ভালো কম্পেয়ার টু ওয়েস্টার্ন কান্ট্রিজ। হুম। আজকে একটা অপারেশন করাতে আপনাকে 3 মাসের লাইন দিতে হচ্ছে না। তো যখনই কিছু একটা ডিটেক্ট হচ্ছে বা সন্দেহ হচ্ছে, তখন আপনি একটা প্রপার জায়গায় ট্রিটমেন্ট করান। মানে আপনার একটা ক্যান্সার বা টিউমার সন্দেহ হলে আপনি সেটা নিয়ে মানে অল্টারনেটিভ বলছি somehow। আমি কাউকে ইয়ে করে না, বলতে না, মানে চাইছি না, অন্য মানে কোনো হ্যাঁ, মানে ট্রিটমেন্টে না যে গিয়ে। হয়তো ক্যান্সার স্পেশালিস্ট নয়, হুম, তার কাছে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন বা সেইটা ঠিক নয়। আপনার যদি ক্যান্সার রিলেটেড কিছু সন্দেহ হয় বা ডায়াগনোসিস হয়, হুম, হুম। ইউ মাস্ট গো টু আ ক্যান্সার সেন্টার বা ক্যান্সার স্পেশালিস্ট যারা এটা ট্রিটমেন্ট করে। কারণ ক্যান্সার ট্রিটমেন্ট লাস্ট 15-20 বছরে আমূল পরিবর্তন হয়ে গেছে। মানে আচ্ছা। আজকে থেকে 15 বছর আগেও অনেক কিছু অপশনসই ছিল না। মানে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মানে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট যেটা বলি, যে সাপোর্টিভ ট্রিটমেন্টে যেত, কোনো হুম, ডেফিনিটিভ অনকোলজিক্যাল ট্রিটমেন্ট অনেক সময় দিতে পারতাম না। তো সেটা আমাদেরকে এখন অনেক চেঞ্জ হয়েছে, অনেক ডিফিকাল্ট। ইভেন স্টেজ 4 ক্যান্সারে অনেক সময় আমরা পেশেন্টকে কিওর করতে পারছি। স্টেজ 4 কোলন ক্যান্সার আজকে, যেগুলো অনেক সব ক্যান্সারে নয় কিন্তু হুম, আছে, কিছু অপশনস কিছু, আছে। হ্যাঁ। তো কিছু পেশেন্টের জন্য অ্যাডভান্স ক্যান্সারেও দেয়ার ইজ ট্রিটমেন্ট, হুম, কিন্তু ওই টাইমটা যদি নষ্ট হয় তখন খুব মুশকিল। হুম। বেসিক্যালি ক্যান্সারের 3টে জিনিস থাকে। একটা হচ্ছে বায়োলজি, আমরা বলি বায়োলজি ইজ দ্য কিং, মানে কোথাকার ক্যান্সার বা কি ধরনের ক্যান্সার। আচ্ছা। যেমন যদি প্যানক্রিয়াটিক ক্যান্সার বলি, ইট ইজ মাচ মোর ওয়ার্স ক্যান্সার দ্যান এ কোলন ক্যান্সার বা থাইরয়েড আচ্ছা। ক্যান্সার। তো এটাকে আমরা বলি বায়োলজি অফ দ্য ডিজিজ, এটাকে আমরা বলি কিং। কুইন হচ্ছে পেশেন্ট, মানে পেশেন্টের ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতা, তার বয়স কত, তার হার্টের প্রবলেম আছে কিনা, তার কিডনির প্রবলেম আছে কিনা, তার একটা অপারেশন বা একটা কেমোথেরাপি সহ্য করার কতটা ক্ষমতা আছে, বা তার ক্যান্সার ইমিউনিটি বলে একটা জিনিস হয়, সেটা কারো কন্ট্রোলে নয়, সেটা কি আছে। তো এটা হচ্ছে কুইন। তো এই দুটো জিনিসের উপরে কিন্তু কারো কন্ট্রোল নেই, মানে আমরা কেউ এটাকে চেঞ্জ করতে পারবো না। The only thing as a patient relative বা ডক্টর we can change is যখন ডায়াগনোসিস হলো তখন আমি ট্রিটমেন্টটা এভিডেন্স বেসড, গাইডলাইন বেসড, প্রপার জায়গাতে প্রপার ডাক্তারের হাতে করাই, হুম, এখানে সেখানে ঘুরে সময় নষ্ট করে না করব। এইটুকু করতে পারলেও আমাদের অনেক পেশেন্টকে আমরা স্যালভেজ করতে পারি। মানে রাদার দেন আর্লি ডায়াগনোসিস, তো অবশ্যই ক্যান্সার অ্যাজ এ পপুলেশন যদি বলেন বার্ডেন, কিন্তু এখনো অনেক পেশেন্ট ইভেন আফটার ডায়াগনোসিস গেটস মানে মিস ট্রিটমেন্ট বা ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না বা অনেক ডিলে করে পৌঁছচ্ছে আমাদের কাছে। হুম। ওই গ্যাপটাও যদি আমরা ভরাতে পারি সেটাও আমাদের কাছে অনেক। অনেকটা বড় একটা। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি। আমরা অনেক সময় দেখি অনেক পেশেন্টকে যে কোনো রোগের ক্ষেত্রেই, মানে আমাদের পশ্চিমবঙ্গের ওপরে তাদের জানি না ভরসা বিশ্বাস কম কিনা বা আর কি অসুবিধে আছে জানি না, তারা অনেক সময় রাজ্যের বাইরে চলে যান ট্রিটমেন্ট করাতে। এবং যেটা হয় যে গেলেন অন্য একটা কোনো জায়গায় গেলেন, সে হোক বম্বে হোক সাউথের কোনো জায়গা, সেখানে গিয়ে ট্রিটমেন্টটা করাতে হয় দেরি হলো, কেননা গেলেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, বা অ্যাপয়েন্টমেন্ট পেলেন ট্রিটমেন্টটা অর্ধেক রাস্তায় করে বিভিন্ন কারণবশত হয়তো আর টাকা পয়সা মানে তার পকেট পারমিট করছে না, তার থাকতে অসুবিধে হচ্ছে, অতদিন থাকতে পারছেন না যে টাইমটা লাগবে, উনি ওই মাঝ রাস্তাতেই ওখানে ট্রিটমেন্টটা অর্ধেক করে আবার এখানে চলে এলেন, এসে তিনি এখানে আবার ট্রিটমেন্ট আরম্ভ করার জন্য কোনো একজন ডাক্তারবাবুর কাছে গেলেন। এবার ক্যান্সারের ক্ষেত্রে আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে এতে কি মানে একটা তো সমস্যার সৃষ্টি হয়, কারণ একটা ট্রিটমেন্টের একটা গ্যাপ হয়, বা ট্রিটমেন্টের ওখানে একটা ট্রিটমেন্ট চলছিল সেখান থেকে এখানে এসে যখন আরেক রকম ট্রিটমেন্টে বা একজন ডাক্তারবাবুর কাছে ঢুকছে সেই পেশেন্ট, সেইখানে কি এই মানে প্রবলেম কিছু তৈরি হয়? ডেফিনেটলি এটা তো একটা খুব বড় চ্যালেঞ্জ আমাদের রাজ্যেতেও বটে। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে যদি আমি 2000 দশকের সময় দেখি, যখন অন্যান্য রাজ্যে প্রচুর ডেডিকেটেড ইনস্টিটিউট তৈরি হয়েছিল,
আমাদের রাজ্যে সেই সময় খুব বেশি এক্সেপ্ট ফর মানে একটা দুটো করে 2010-এর পর থেকে আস্তে আস্তে কলকাতায় যেমন কিছু ক্যান্সার স্পেসিফিক বা মাল্টি স্পেশালিটি ইনস্টিটিউট, যেমন ক্যান্সারে যেটা প্রবলেম, অনেক ক্যান্সার যেহেতু বয়স্কদের বেশি হয়, তাদের কার্ডিয়াক প্রবলেম থাকছে, হুম। তাদের হয়তো কিডনি প্রবলেম আছে, বা চেস্টের কোনো সমস্যা আছে, অ্যাজমা আছে, সিওপিডি আছে। এবার আমাকে তো যখন আমি ক্যান্সার ট্রিটমেন্ট করছি, তার প্রত্যেকটা ট্রিটমেন্টের সাইড এফেক্ট রয়েছে, সার্জারি বলুন, কেমোথেরাপি বলুন, রেডিয়েশন। তো সেগুলোর সাথে সাথে কিন্তু আমাকে তার অন্যান্য রোগগুলোরও ট্যাকেল কেয়ার করতে হবে। মানে যখন আমি অপারেশন করছি, তার হার্টটাও যেন সবল থাকে, সেটা দেখেই আমাকে করতে হবে। তো এরকম ডেডিকেটেড বা সুপার স্পেশালিটি টাইপের যে ইনস্টিটিউটগুলো, সেগুলো কম। তো ন্যাচারালি সেই সময় একটা টেন্ডেন্সি তৈরি হয়, যেগুলো তখনকার দিনে এস্টাবলিশড সুপার স্পেশালিটি বা ডেডিকেটেড সেন্টার, সেখানে যাওয়ার পেশেন্টের একটা টেন্ডেন্সি হয়ে, যদিও তারপরে 2010 পরবর্তীতে আমাদের কলকাতার বলুন, ওভারঅল পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে। ক্যান্সার ট্রিটমেন্ট একদিনের ট্রিটমেন্ট, হুম। একটা লং ট্রিটমেন্ট। হ্যাঁ, মিনিমাম একটা পেশেন্টের ট্রিটমেন্ট 6 মাস চলে, অ্যাভারেজ যদি আপনি ধরে নেন, এক্সেপ্ট ফর ভেরি আর্লি স্টেজ। না হলেও তার ফলো আপ থাকে, রেগুলার ফলো আপে আসতে হয় 3 মাস ছাড়া ছাড়া। তো এইটা সবসময় বেটার যদি একটা পার্টিকুলার জায়গায় করান। যে ডাক্তারবাবু একটা টিউমারকে প্রথমবার নিজে দেখেছিলেন, হুম। সে অপারেশনের পরে জিনিসটা কেমন আছে সেই বেস্ট বুঝতে পারবে। একদমই। আমি একটা বাইরে কোথাও গিয়ে অপারেশন করিয়ে এসেছি, তারপরে আগে কি ছিল এই যে একটা বুদ্ধি, সেটা বোঝা সম্ভব নয়। তো অবভিয়াসলি ট্রিটমেন্ট হ্যাম্পার হয়, এরকম ভাবে প্লেস চেঞ্জ করলে পেশেন্টের ট্রিটমেন্ট ডেফিনেটলি হ্যাম্পার হয় অনেক সময়। কারণ অনেক ছোটখাটো জিনিস থাকে যেগুলো সবকিছু হয়তো রিপোর্টে, বা সবকিছু রিপোর্ট দেখে তো শুধু আমরা তো মানুষকে ট্রিটমেন্ট করি, উই ডোন্ট ট্রিট রিপোর্টস। হ্যাঁ, উই ট্রিট হিউম্যানস। তো পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন যেমন এত কিছুর পরেও, এত টেস্ট, এত সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান, এত কিছুর পরেও ক্লিনিক্যাল এক্সামিনেশনটা সমান ইম্পর্টেন্ট। একদমই। আমি একজন রেকটাল ক্যান্সার পেশেন্টের পায়খানা রাস্তাটা চেক না করলে আমার এক্সামিনেশন ইনকমপ্লিটই থেকে যাবে। তো সেই চেকটা তো আমি প্রথমে করতে পারিনি। তো সেটা কখনোই আমি রিপোর্ট দিয়ে করতে পারবো না। আর কোনো মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি হয়, যেটা এই ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, এই যে বাইরে যাওয়ার টেন্ডেন্সিটা, এটা অনেক ক্ষেত্রে বিশেষত মানে সাবাবস যেগুলো জায়গায়, সেগুলো অনেকটাই না এজেন্ট ড্রিভেন হয় এগুলো অনেক সময়। তো বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন ইয়ের বাইরের কিছু এজেন্ট আমাদের রাজ্যে বা অন্যান্য জায়গাতেও রয়েছে। হ্যাঁ। তো তারা নট নেসেসারি সবসময় সে এপেক্স সেন্টারে গিয়ে পৌঁছচ্ছে, বা বেস্ট ডক্টর বা বেস্ট সেন্টারে গিয়ে না, পৌঁছচ্ছে। একদমই না। সে গিয়ে হয়তো এমন একটা জায়গায় যাচ্ছে আজকে, চেন্নাই বা ব্যাঙ্গালোর, কিন্তু সে গিয়ে এমন একটা জায়গায়, এমন একটা ছোট নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে, যেটা একটা ভুল, মানে ভুল বা ইনকমপ্লিট। ট্রিটমেন্ট হয়ে যায়। তো তারপরে কিন্তু তার ওই যাওয়াটা পুরোই বৃথা। এবং তারপরে সে সেটা ফলো আপও করতে পারছে না, বা আহ, বারবার যেতে পারছে না। তো ক্যান্সার ট্রিটমেন্ট সবসময় পেশেন্ট যেখানে থাকে, তার কাছাকাছি কোনো ডেডিকেটেড অঙ্কোলজিস্ট, অঙ্কোসার্জি বা অঙ্কো সেন্টারেই করা উচিত। মানে কতদিন আপনি গিয়ে গিয়ে ট্রিটমেন্ট করান, সবার পক্ষে তো এটা সম্ভব নয় মাসের পর মাস গিয়ে গিয়ে ট্রিটমেন্ট করান। তো সেটা কখনোই খুব একটা ফ্রুটফুল হয় না। আর ইমার্জেন্সির ক্ষেত্রে কি হবে, ইমার্জেন্সির সময় তো আপনি রাত্রের বেলা বম্বে নিয়ে যেতে পারবেন না। পারবেন না, হ্যাঁ। তখন তো আপনাকে এখানেই আসতে হবে। তখন যে ডাক্তারবাবুর কাছে আপনি নিয়ে যাবেন, উনিও তো সারপ্রাইজ হবেন না, উনিও রাখতে হবে যে আমি তো জানি না, হঠাৎ করে পেশেন্টটা এখন কমপ্লিকেশন, এখন সমস্যা নিয়ে আমার কাছে এসছে, তার ব্যাকগ্রাউন্ড পুরো একটা আলাদা জায়গায় ট্রিটমেন্ট হয়েছে, সবসময় সব ডকুমেন্টসও থাকে না। তো এগুলো খুব বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, মানে স্পেশালি ক্যান্সারে তো বটেই, কারণ বড় বড় নাম শুনে লোকে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে অনেক সময় সেই জায়গাটা আইদার পৌঁছতে পারছে না, বা অনেক সময় লেগে যাচ্ছে, বা অন্য কোনো জায়গায় বাইপাস হয়ে যাচ্ছে, তারপরে যখন ফিরে আসছে তখন অলরেডি জিনিসটা বেড়ে গেছে, বা সমস্যাটা অন্যরকম হয়ে গেছে। তো এটা তো সত্যি একটা চ্যালেঞ্জ। মানে হুম। এটা আমার মতে যেখানেই আপনি ট্রিটমেন্ট করান, সেখানে ট্রিটমেন্টটা কন্টিনিউ, আনটিল আনলেস দেয়ার ইজ এ সিভিয়ার প্রবলেম, কিছু একটা হলো। আর এবং ইট শুড বি প্রেফারেবলি নিয়ার ইয়োর হোম। মানে বা কারণ এটা একদিনের চিকিৎসা নয় যে আমি গেলাম একটা 4-5 দিন বা 1 সপ্তাহটা অপারেশন করে চলিয়ে এলাম, বা একবার ভর্তি হলাম, একবার ছুটি হয়ে গেল। বারবার বারবার ভর্তি হতে হয়, বারবার নানা রকম কারণে যেতে হয়, কেমোথেরাপি, মাল্টিপল সাইকেল, হুম। রেডিয়েশন, দিনের পর দিন, 1 মাস 1.5 মাস, সার্জারির জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ ভর্তি থাকতে হয়, ফলো আপে আসতে হয়, সেলাই কাটানো, প্ল্যানিং, তো অনেক স্টেপ রয়েছে। হ্যাঁ, সেই জন্য আর কি, মানে যেখানেই ট্রিটমেন্টটা করুন সেখানে থেকে যদি করা সম্ভব হয় মানে করুন, আপনি একটা নইলে। প্রপার জায়গাতে ট্রিটমেন্ট করান, যেটা একটা হুম। প্রপার এস্টাবলিশড ক্যান্সার ট্রিটমেন্ট যেখানে হয়, হুম। এবং ওখানে আপনি আপনাকে লেগে থাকতে হবে। কারণ
কোনোখানেই ম্যাজিকের মতো ট্রিটমেন্ট হবে না। ক্যান্সারের ট্রিটমেন্ট প্রলংড হয়, সময় লাগে, ধৈর্য রাখতে হয়। তো সেইভাবে একটা জায়গায় আপনি ধৈর্যটা ধরে চলুন, এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এবার একটু উপসর্গের দিকে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। কেননা আমাদের দর্শকরা ভাববেন যে এত গম্ভীর আলোচনা হচ্ছে, কিন্তু এত রকমের ক্যান্সার, তার উপসর্গগুলো কি কি তো জানলাম না। তো মোটামুটি আপনি একটু আমাদের বলুন যে আমাদের তো মাথা থেকে মোটামুটি পা অব্দি সব জায়গাতেই ক্যান্সার হওয়ার একদম জায়গা রয়েছে। তো তাদের উপসর্গগুলো কি, যদি একটু আপনি অল্প অল্প করে বলে যান। মানে ধরুন, যেগুলো আমাদের যেটা বলছিলাম যে হাত, পা, ব্রেস্ট, গলা, এখানে প্রথম হচ্ছে লাম্প, মানে হুম। কোনো একটা টিউমার যে নোটিস করছেন হঠাৎ করে, বা আগে থেকে ছিল ওটা সাডেনলি খুব তাড়াতাড়ি বাড়ছে। হুম। অনেকের থাকে প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, বহু বছর ধরে আছে, হঠাৎ করে বড় হওয়া শুরু হলো। হুম। হতে পারে যে একটা বিনাইন টিউমার ক্যান্সারে কনভার্ট হয়ে যায়, লং আচ্ছা। স্ট্যান্ডিং। তো আচ্ছা। পুরোনো একটা টিউমার হঠাৎ করে বড় হওয়া শুরু হয়েছে, সেটাও খুব ইম্পর্টেন্স। এছাড়া হচ্ছে আলসার। আলসার মানে ঘা, কোনো রকম মুখের ভেতরে হতে পারে বা স্কিনে কোথাও হতে পারে একটা আলসার, যেটা সারছে না, নন হিলিং আলসার আমরা বলি। ওষুধপত্র দিচ্ছি বা ওষুধপত্র খাচ্ছি, হুম। মাল্টিভিটামিন খাচ্ছি, অয়েনমেন্ট লাগাচ্ছি, সারছে না। তো তো 15 দিন 1 মাস যদি একটা ঘা না সারে, ইউ মাস্ট গেট এ কনসালটেশন উইথ এ প্রপার সার্জন বা অনকোলজিস্ট, একবার কনসালটেশন। এছাড়া তো দেখুন বাইরের মানে এই লাম্পগুলো ইটসেলফ ক্যান গো ইনটু আলসার, খুব বড় হয়ে গেলে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার আলসারেটিভ করতে করে বাইরে বেরিয়ে আসতে পারে। হুম। বা কোনো পার্টিকুলার, অনেক সময় মাথার কিছু আলসার হয়, চুলের মধ্যে থাকে বলে আমরা মাথার এক ধরনের স্কিনে ক্যান্সার হয়, সেগুলো আমরা এমনি দেখতে পাই না পরবর্তীকালে। তারপরে হচ্ছে আমাদের যে সাইনোনেজাল ট্র্যাক্ট, মানে আমাদের মুখে যে ফ্যারিংস ল্যারিংস এগুলো যে থাকে, মানে হুম। খাদ্যনালী হুম। হুম। বা শ্বাসনালী, ষড়যন্ত্র, ওখানের ক্যান্সারও তো আমাদের দেশে খুব কমন, কারণ আমরা প্রচুর টোবাকো ইনহেল হয় আমাদের দেশে। তো সেগুলোতে ভয়েস চেঞ্জ, হঠাৎ করে স্বর পরিবর্তন হয়ে গেছে, আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, বা আহ, আওয়াজ বসে গেছে, আওয়াজ বেরোচ্ছে না। বা বারবার বারবার কাফ হচ্ছে, যেটা কমছেই না, গলায় কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো স্বর পরিবর্তন, ভয়েস চেঞ্জ, বা খেতে অসুবিধা হচ্ছে, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, খাবারটা যাওয়ার সময় প্রবলেম হচ্ছে। হুম। তো এইগুলো ইসোফেজিয়াল ক্যান্সার বা আপার ডাইজেস্টিভ ক্যান্সারের লক্ষণ হতে পারে। বাকি ধরুন আমাদের খাদ্যনালীর যে ক্যান্সারগুলো, স্টামাক, ইন্টেস্টাইন, কোলন, হুম। এগুলো সাধারণত আইডিয়ালি প্রেজেন্ট করে আইদার ব্লিডিং নিয়ে, মানে আইদার সেটা বমির সাথে রক্ত হতে পারে, বা কোনো রকম রক্ত বেরোনো, পেচ্ছাপের সাথে হোক, হিমাচুরিয়া আমরা বলি, পায়খানার সাথে হোক, হেমাটোচেজিয়া বা মেলিনা বলি, বমির সাথে হোক, হেমাটেমেসিস বলি, বা কফের সাথে হোক, হেমোপটিসিস বলি। যে কোনো রকম রক্ত বেরোনো ইজ এ দি অ্যালার্মিং সিমটম। আচ্ছা। তো আপনার যদি একবারও পায়খানায় রক্ত বেরিয়ে থাকে, সেটাকে ইগনোর করবেন। অ্যাটলিস্ট একটা, কেন হলো, একটা পাইলসও হতে হতে পারে, ডেফিনেটলি হতেই পারে, বা একটা সর্দি লেগেও কাশির সাথে রক্ত আসতে পারে, কফের সাথে। হুম। কিন্তু ওটা ডায়াগনোসিসটা এস্টাবলিশ করুন, হুম। নিজের মনে মনে ডায়াগনোসিসটা ভেবে নেবেন, একদম। এটা খুব ইম্পর্টেন্ট। তো একদম। যে কোনো রকম রক্ত আসা ইজ ভেরি অ্যালার্মিং সিম্পটম। এছাড়া অবস্ট্রাকশন হয় জিআই ক্যান্সারে, বা পেটে জল জমতে পারে, বুকে লাং ক্যান্সারে বুকে শ্বাসকষ্ট, জল জমা, হ্যাঁ, কাশি, এগুলো হতে পারে। কোনো বোন ক্যান্সার হলে পিঠে ব্যথা সিভিয়ার, বা খুব অ্যাডভান্স ম্যালিগনেন্সিতে ব্রেনে স্প্রেড করলে পেশেন্টের খিঁচুনি হতে পারে। তো এইগুলো তো সাধারণত অ্যাডভান্স। ইউজুয়ালি আইদার লাম্প, আলসার, জিআই ক্যান্সারসগুলো, এই বিভিন্ন রকম ব্লিডিং, ইউরিন, আমাদের যেগুলো কিডনি বা ব্লাডার ক্যান্সার, ওগুলো পেচ্ছাপের সাথে ব্লিডিং, এগুলো নিয়ে প্রেজেন্ট করে। তো বিভিন্ন ক্যান্সারের সিমটম বিভিন্ন, এক কথায় বলা তো খুব মুশকিল এত একদমই, কম সময়ে। একদম। হ্যাঁ। তো কিন্তু যে কোনো টিউমার যেটা হঠাৎ করে বড় হচ্ছে, যে কোনো ঘা যেটা সারছে না, আর যে কোনো রকম রক্তপাত, বা আমার ওয়েট লস হচ্ছে, বা আমার পায়খানা আগের দিনে একবার হতো, এখন লাস্ট 2 মাস ধরে রোজ 3 বার করে হচ্ছে, বা খুব বেশি গ্যাস অম্বল হচ্ছে, সারছে না, বা পেটে একটা ব্যথা ব্যথা ভাব, যে কোনো জিনিস যেটা সারছে না, দ্যাট ক্যান বি সামথিং সিরিয়াস, নট নেসেসারি ক্যান্সার। তো যে জিনিসটা আমি মাসখানেক ওষুধপত্র খেয়েও লোকালি কমছে না, প্লিজ গেট ইট টেস্টেড। আচ্ছা। আচ্ছা। আরেকটা জিনিস এর সঙ্গে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে কোনো রকমের যদি আনন্যাচারাল ডিসচার্জ হ্যাঁ, হয়, সেটাও কি এটা আমি কোনো? ভুলে হুম। গেছিলাম যে হুম। বেসিক্যালি গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলো অনেক সময় ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে, ডিসচার্জ বা ব্লিডিং।
যেটা আমরা বলি খুব অ্যালার্মিং, সেটা হচ্ছে পোস্ট মেনোপজাল ব্লিডিং, মানে মেনোপজ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, হুম। 40-এ হোক 45-এ হোক, হঠাৎ করে 55 বছর বয়সে আমার মেনস্ট্রুয়াল ব্লিডিং আসছে বা ভ্যাজাইনাতে ব্লিডিং আসছে। তো এটা কিন্তু খুব অ্যালার্মিং, কারণ আমাদের ওভারি মেনোপজের পরে শুকিয়ে যায়, তো নর্মালি আমাদের ব্লিডিং আসার কথা নয়। তো এনি পোস্ট মেনোপজাল ব্লিডিং ইজ ভেরি সাসপিশিয়াস। তো মেনোপজের পরে যদি কারো মাসিকের সাথে রক্ত আসে বা কোনো পারসিস্টেন্ট ডিসচার্জ আসছে, সেটা কিন্তু শুড বি ইনভেস্টিগেটেড, খুব ইম্পর্টেন্ট সিমটম। আচ্ছা, এবার ডাক্তারবাবু কটা জিনিস জিজ্ঞেস করবো যেগুলো মিথ কি ফ্যাক্ট আপনি একটু বলবেন। সেটা হচ্ছে চিনি খেলে ক্যান্সার হয়। এটা চিনি না খাওয়া ইজ এ ভেরি গুড হ্যাবিট, হ্যাঁ। যতটা কার্বোহাইড্রেট বা এগুলো অ্যাভয়েড করা যায়, বাট এর সাথে ক্যান্সারের কোনো সরাসরি সম্পর্ক নেই। আচ্ছা। যদি যাদের চিনি কম খেলে বা চিনি খাওয়া কম হলে আমাদের অন্যান্য রোগ কম হবে, ওভারঅল হেলদি লাইফস্টাইল হবে, তাতে আমার হয়তো ক্যান্সার ট্রিটমেন্টের রিকভারি বেটার হবে, কিন্তু ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই। আচ্ছা, নিম পাতার রস, কাঁচা হলুদ খেলে ক্যান্সার সেরে যায়। এগুলো সবই খুব ভেষজ জিনিস, ভালো অ্যান্টি অক্সিডেন্ট রিচ, ওই আর কি ইমিউনিটি বাড়ায়, কিন্তু তার মানে এই নয় যে শুধু ওটা খেলে আমার ক্যান্সার সেরে যাবে। ওটা আমি ডেফিনেটলি আমার ট্রিটমেন্টের সময় যখন আমি উইক ফিল করছি তখন আমাকে খেলে হয়তো আমার একটু শারীরিকভাবে এনার্জাইজড ফিল করব, একটু আমার অ্যান্টি অক্সিডেন্ট দেবে, কিন্তু ওটা শুধু ক্যান্সার সারাবে না। আচ্ছা। আচ্ছা, ফাস্টিং ক্যান্সারের সেল মেরে দেয়। এটা একদমই মিথ। ফাস্টিং এর সাথেই সবকিছুই ইন জেনারেল গুড হেলথের সাথে রিলেটেড, কিন্তু ক্যান্সার ইজ এ ডাইরেক্ট ক্যান্সারের সাথে রিলেটেড। এখন পর্যন্ত কিছু পার্টিকুলার থেরাপি, সার্জারি, রেডিয়েশন মানে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এই ছাড়া কোনো ম্যাজিক জিনিস দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করা যায় না। এখন অবধি সেরকম কিছু আবিষ্কার হয়নি। কিছু এই এইচপিভি ভ্যাকসিন যেমন প্রিভেন্ট করতে হ্যাঁ। হেল্প করছে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ওরকম আমি কিছু খেয়ে ক্যান্সার কমিয়ে দেবো, এটা একটা পুরোপুরি মিথ। আমার ক্যান্সার হলে ক্যান্সারের ওষুধ খেতে হবে বা অপারেশন ট্রিটমেন্ট করাতে হবে করতে বা হবে। রেডিয়েশন নিতে হবে নিতে হবে। বা ইঞ্জেকশন নিতে হবে, মানে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে। অন্য কিছু খেয়ে আমি প্রাণায়াম করে ক্যান্সার কমিয়ে দেবো, এটা মিথ, এটা সম্ভব নয়। আচ্ছা। আচ্ছা, আরেকটা মানুষের ধারণা আছে যেটা ভয় পান যে বায়োপসি করতে বললে ডাক্তারবাবুরা যে বায়োপসি করব, সঙ্গে সঙ্গে ক্যান্সারটা যেটুকু ছিল তার থেকে আরো ছড়িয়ে পড়বে। এটা কি এটা বলবেন? অ্যাকচুয়ালি একটা বড় মিথ। তার দুটো তিনটে কারণ আছে। এক নম্বর কথা, আগেকার দিনে বায়োপসি প্রসেস হতে বেশ খানিকটা সময় লাগতো। তো ক্যান্সার নর্মাল টেন্ডেন্সিতেই বাড়ে। যেমন আমাদের ওরাল ক্যান্সারের টিউমার ডাবলিং টাইম হচ্ছে 21 দিন, মানে 21 দিনের মধ্যে সাইজ ডাবল হয়ে যায়। তো বাহ! একটা বায়োপসি প্রসেস হতে যদি আমার ধরুন 15 দিন লেগে যায়, তো হুম। অবভিয়াসলি বাই দ্যাট টাইম দ্যাট টিউমার সাইজ উইল ইনক্রিজ। এই জন্য বায়োপসি রিপোর্ট নিয়ে সবার খুব অ্যাংজাইটি থাকে, খুব স্বাভাবিক। তো কিন্তু এটা একদমই ভুল ধারণা যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যায়। এবার কিছু কিছু অর্গান আছে যেখানে বায়োপসি করাটা ডিফিকাল্ট, কারণ সেখানে স্পিলেজ হতে পারে, সেখানে বায়োপসি করা আমাদের শাস্ত্রে বারণ আছে। যেমন গল ব্লাডার ক্যান্সার যদি অপারেশনের আওতায় থাকে তো বায়োপসি করতে নেই। কিডনি ক্যান্সার যদি অপারেশনের আওতায় থাকে, এটা আমরা সিটি স্ক্যানের মাধ্যমেই ধরতে পারি বেশিরভাগ সময় যে এটা ক্যান্সার আছে, সিটি স্ক্যান বা পেট স্ক্যান যেটাই হোক, সেটার মাধ্যমেই ধরতে পারি যে ক্যান্সার আছে কি নেই। তাতে বায়োপসি করার প্রয়োজনীয়তা আলাদা করে নেই, ডাইরেক্টলি আমরা অপারেশনে প্রসিড করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু অ্যাডভান্স জিনিসে বা কোনো একটা টিউমার যেটা আমাদের দেখে সন্দেহ হচ্ছে, সেখানে বায়োপসি করাটা ম্যান্ডেটরি। স্পেশালি কিছু কিছু অপারেশন আছে যেগুলোতে আমাদের অর্গান স্যাক্রিফাইস করতে হয়, মানে একটা অর্গান পার্মানেন্টলি বাদ দিয়ে দিতে হয়, সেগুলোর ক্ষেত্রে বায়োপসি করাটা একদম মাস্ট। আচ্ছা। সো ইন জেনারেলি বায়োপসি করা ইজ মাস্ট ফর অল ক্যান্সার। কিছু কিছু ক্যান্সার আছে যেমন লিম্ফোমা, আমি বলছিলাম লিকুইড ম্যালিগনেন্সি লিম্ফ নোডের। ইউজুয়ালি লিম্ফোমা আছে লিম্ফ গ্ল্যান্ডের ক্যান্সার, কিন্তু কোলনে বা স্টমাকেও লিম্ফোমা হতে পারে। এবার আপনি এই লিম্ফোমা রোগটা কিন্তু কেমোথেরাপিতে ঠিক হয়ে যায়, অপারেশন লাগে না। আচ্ছা। তো স্টমাকের যদি লিম্ফোমা হয় বা কোলনের লিম্ফোমা হয়, যদি পেশেন্টের কোনো ইমার্জেন্সি ব্লিডিং বা অবস্ট্রাকশন না থাকে, তাহলে পরে আমি যদি বায়োপসিতে বুঝে যেতে পারি যে এটা লিম্ফোমা, তাহলে তাকে কিন্তু আমি কেমো দিয়ে ভালো করে দিতে পারছি, তাকে আচ্ছা। অপারেশনের দরকার নেই। কিন্তু সেম কোলনেই আবার অ্যাডেনোকার্সিনোমা হয়, যেটা কমন কোলন ক্যান্সার, সেখানে অপারেশন না করলে চলবে। তো আমি কি ট্রিটমেন্ট করব, মানে একই অর্গানে বিভিন্ন রকমের ক্যান্সার হতে পারে, তো কোনটা কেমো সেনসিটিভ ক্যান্সার কোনটা নয় সেটা বোঝার জন্য বায়োপসি ইম্পর্টেন্ট। তো ইন জেনারেল বায়োপসি মাস্ট, এক্সেপ্ট ফর ফিউ ক্যান্সার যেগুলোতে ছড়িয়ে যাওয়ার একটা চান্স থাকে বিকজ অফ দ্য বায়োপসি। আচ্ছা। পেটের কিছু কিছু ক্যান্সার আছে, ইউজুয়ালি
এক্সট্রিমিটি মানে বাইরের দিকের ক্যান্সারগুলোর বায়োপসি মাস্ট, যেগুলো ইন্টেস্টাইনে আমি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে বায়োপসি করতে পারছি সেগুলো মাস্ট। লাংসের বায়োপসি মাস্ট, লাং ক্যান্সার। তো মোস্ট অফ দ্য ক্যান্সারের বায়োপসি মাস্ট। গল ব্লাডার, সার্কোমা, রেট্রোপেরিটোনাল সার্কোমা বা কিডনি ক্যান্সার হয়তো কিছুটা মানে বলতে পারেন যে এক্সেপশন, বাট মোর অনলি সব ক্যান্সারেই আমরা বায়োপসি করাটা ইটস ম্যান্ডেটরি। বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না, বায়োপসি ছাড়া আমাদের ট্রিটমেন্ট করা সম্ভব নয়, সেটা পুরোপুরি আন্দাজ বেস ট্রিটমেন্ট হয়ে যায় বায়োপসি ছাড়া ট্রিটমেন্ট করা। তো বায়োপসি করা ইজ মাস্ট, এবং বায়োপসি রিপোর্ট আজকাল খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যায়, ইউজুয়ালি 2-3 দিন লাগে প্রসেস করতে। তো দের ইজ নো পয়েন্ট কি মানে এটা পুরোপুরি ভুল ধারণা যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে। আচ্ছা, আচ্ছা, এবার আসি একটু ট্রিটমেন্টের কথায় আর কি, যে আপনারা যখন কোনো পেশেন্ট আসে ক্যান্সার ধরুন নিয়ে এসেছেন, তাকে কিভাবে ডিসিশন নেন তার সম্পর্কে, যে একে মানে অপারেশন করব, কে কেমোথেরাপি দিয়ে ভালো করব, কে রেডিওথেরাপি দিতে হবে, এটা কিভাবে আপনারা? এগুলো সবই আমাদের হচ্ছে প্রোটোকল বেসড। হ্যাঁ, আমরা হুম। বিভিন্ন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল গাইডলাইন্স ফলো করি। প্রথম ইম্পর্টেন্ট থিং হচ্ছে যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়ে আমার কাছে এলো পেশেন্ট, আমাকে পেশেন্টের স্টেজিং ইনভেস্টিগেশন করতে হয়, মানে হুম। কোন স্টেজে আছে সেটা দেখার জন্য, সেটা আইদার পেট স্ক্যান হোক বা সিটি স্ক্যান হোক, আমাকে দেখতে হয় যে, বা এমআরআই হোক, যে কতটা জিনিসটা ছড়িয়েছে, যে অর্গানের ক্যান্সার সেখানেই আছে না ওখান থেকে আরো দূরে কোথাও ছড়িয়েছে বা আশপাশে কোথাও ছড়িয়েছে। তো এইভাবে আমরা সাধারণত 3 ভাগে রোগটাকে ভাগ করি। একটা হচ্ছে লোকালাইজড ডিজিজ, মানে খুব অল্প জায়গায় একটা অর্গানই রয়েছে। একটা লোকো রিজিওনাল ডিজিজ, মানে লোকালি আছে তার সাথে রিজিওনাল মানে আশপাশে কিছু জায়গায় গ্ল্যান্ডে হয়তো ছড়িয়েছে। আরেকটা হচ্ছে মেটাস্টেটিক ডিজিজ, মানে অনেকটা দূরে ছড়িয়ে গেছে। একটা কোলন ক্যান্সার ধরুন, যখন একদম ছোট্ট একটা গ্রোথ সেটা শুধু কোলনে আছে, যখন কোলনের আশপাশে গ্ল্যান্ডটা ধরলো সেটা লোকো রিজিওনাল, কোলন থেকে সেটা লিভারে বা লাংসে চলে গেল, সেটা মেটাস্টেসিস বা জিস্টার ডিজিজ। এবারে স্টেজের উপরে পুরো চিকিৎসাটা নির্ভর করে, এবং কোথাকার ক্যান্সার এবং কোন ধরনের ক্যান্সার বায়োপসিতে তার উপর। তো সাধারণত লোকালাইজ যেগুলো সলিড ক্যান্সার তার বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। এবার সার্জারি মানে যে সবসময় প্রাথমিকভাবেই সার্জারি হবে এরকম না, অনেক সময় আমরা কেমোথেরাপি বা রেডিয়েশন দিয়ে টিউমারটাকে ছোট করেও সার্জারি করি। স্পেশালি লোকো রিজিওনাল, মানে হয়তো অল্প একটু ছড়িয়েছে, খুব দূরে ছড়ায়নি, তখন আমরা ওগুলোকে একটু কেমো রেডিয়েশন দিয়ে ছোট করে তারপরে অপারেশন করি। আচ্ছা। আর খুব আর্লি টিউমার তখন আমরা হয়তো ডিরেক্ট অপারেশন করি। বাট আচ্ছা। এটা এক কথায় বলা খুব ডিফিকাল্ট, বিভিন্ন অর্গানে বিভিন্ন প্রিন্সিপাল রয়েছে, একদমই, একদমই। বিভিন্ন টাইপ রয়েছে, অনেক মানে খুবই ডিটেলস। ইন জেনারেল ছড়িয়ে গিয়ে না থাকলে খুব দূরে সাধারণত সার্জারি, রেডিয়েশন এই ধরনের চিকিৎসাগুলো হয়। সাধারণত ছড়িয়ে গেলে তখন সার্জারি, রেডিয়েশন ট্রিটমেন্টগুলো আসে না, তখন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, সিস্টেমিক থেরাপি, টার্গেটেড থেরাপি এগুলোই আসে। মানে একটা জায়গায় থাকলে তবেই তো সার্জারি করতে পারবো। যদি আমার রোগটা অনেক জায়গায় ছড়িয়ে থাকে, সব জায়গা থেকে তো আমি বাদ দিতে পারবো না, না। 5টা অর্গানে তো আমি সার্জারি করতে পারবো না একদম। বা রেডিয়েশন দিতে পারবো না। তো লোকালাইজ থাকলেই সার্জারি বা রেডিয়েশন করা যায়, এগুলোকে আমরা লোকাল ট্রিটমেন্ট। আচ্ছা। আর যদি ছড়িয়ে যায় তখন আমরা সিস্টেমিক ট্রিটমেন্ট মানে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এগুলো তো করি। আচ্ছা, আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এখন একটা নতুন সার্জারির পদ্ধতি এসছে, রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারিতে কি রোবট দিয়ে সার্জারি করেন? এটাও একটা খুব কমন মিথ যে রোবোটিক সার্জারিতে রোবটই সার্জারিটা করে। ব্যাপারটা একদমই সেরকম নয়। অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান সার্জারি বা যখন আমরা ওপেন সার্জারি থেকে আস্তে আস্তে মিনিমালি ইনভেসিভ মানে ল্যাপ্রোস্কোপিতে কনভার্ট করি, তখন প্রথম দিকে ইট ওয়াজ এ হিউজ সাকসেস। বাট আস্তে আস্তে আমরা বুঝতে পারি এতেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। 1 নম্বর কথা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলো খুব রিজিড, মানে হুম। এটা লাইক এ পাইপ স্ট্রেট। হুম। তো ওগুলো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলেই দেখতে পারে বা পার্টিকুলার দেখছি, মানে আমি যদি ইনস্ট্রুমেন্টটা চালাই বাইরে থেকে, হুম। ল্যাপ্রোস্কোপি ব্যাপারটা কি, আমার হাতটা বাইরে আছে পেশেন্টের বডি, আমার একটা ইনস্ট্রুমেন্ট ভেতরে আছে পেশেন্টের, তো আমি বাইরে যেটুকু হাত ঘোরাবো ইনস্ট্রুমেন্টটাও ততটা ঘুরবে। রোবোটিক সার্জারিতে কি হচ্ছে, ও আমাদের নর্মালি হাতের মোশন ম্যাক্সিমাম আপ টু 180 ওর 540 ডিগ্রি মোশন, মানে আমাদের নর্মাল মোশনের থেকেও 2.5 বার প্যাচ খেয়ে ঘুরতে পারে হুম। রোবোটিকটায়। আচ্ছা। তো আমার অনেক ডিফিকাল্ট অ্যাক্সেসে রোবট ইজ মাচ মোর ইজিয়ার। তো আমি রোবটটাকে চালিয়ে হাতটা ঘুরিয়ে ওখানে পৌঁছচ্ছি, কিন্তু যেহেতু ওর হাতের মুভমেন্টটা লিমিটেড নয়, তার জন্য অনেক ডিফিকাল্ট লোকেশনে আমাদের অপারেশন করতে সুবিধা হয়। আচ্ছা। সেকেন্ড হচ্ছে ভিশন, মানে
আমরা যে নর্মাল ভিশনে দেখি একটা হ্যাঁ অর্গানকে বা একটা ব্লাড ভেসেলকে বা এটা, হ্যাঁ রোবোটিক সার্জারিতে প্রায় 10 গুণ ম্যাগনিফিকেশন। হুম তো আমরা অনেক বড় ভাবে দেখি। তো একটা খুব ছোট জায়গায় যদি আমার বুঝতে অসুবিধা হচ্ছে, এটা ওপেন সার্জারিতে হয়তো আমি দেখতেই পাচ্ছি না, কি আমার ল্যাপ্রোস্কোপের ক্যামেরা অতদূর পৌঁছতে পারছে না, রোবোটিক ক্যামেরা নানাভাবে গিয়ে ওই অবধি পৌঁছে 10 গুণ বড় করে আমাকে দেখিয়ে দেবে। ফলে অনেক আচ্ছা প্রিসাইজ সার্জারি করা সম্ভব। যার জন্য আচ্ছা রোবোটিক সার্জারিতে ব্লাড লস অনেক কম হয়। মানে খুব ধীরে 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 হয়তো একটু সময় বেশি লাগে কম্পেয়ার টু ওপেন সার্জারি, কিন্তু খুব প্রিসাইজ হয়, মানে ব্লাড লস কম হয়, পারফেক্ট সার্জারি হয়। তো করেও আমাদের খুব স্যাটিসফ্যাকশন হয়, এবং পেশেন্টের আমাদের অঙ্কোলজিক্যাল সার্জারিগুলোতে মানে পারফেক্ট সার্জারি হওয়া স্পেসিমেন যেটা আমরা বেরোয়, মানে টিউমার সহজে অর্গানটা বেরোচ্ছে, সেটা খুব ডিটেলসলি ঠিকঠাক হওয়া দরকার। মানে স্পেসিমেন কোয়ালিটির ওপরে সার্জনের কোয়ালিটি নির্ভর করে। তো আচ্ছা সেইটা খুব ভালোভাবে করা সম্ভব। ওপেন সার্জারিও কিছু কিছু ক্ষেত্রে খুবই ভালো, এবং কিছু কিছু ক্ষেত্রে সবসময় যে ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক করা যাবেই এরকম কথা নেই। কিন্তু বেশ কিছু সার্জারিতে, যেগুলো স্পেশালি প্ল্যান সার্জারি, আজকাল রোবোটিকে বিকজ অফ বেটার ভিশন, বেটার ম্যাগনিফিকেশন এবং বেটার ডেক্সট্রিটি, অনেক বেশি মানে রেঞ্জ অফ মুভমেন্ট আমাদের অপারেশন করতে সুবিধা হয়। বাট এগেইন মানে দেয়ার ইজ অলওয়েজ বি এ রোল অফ ওপেন সার্জারি, অলওয়েজ বি এ রোল অফ ল্যাপ্রোস্কোপিক সার্জারি। কোনো কিছুই obvious. এরকম নয় যে মিউচুয়ালি এক্সক্লুসিভ, বাট ডেফিনেটলি রোবটের কিছু অ্যাডভান্টেজ তো রয়েছে। আচ্ছা আচ্ছা তার মানে রোবোটিক সার্জারিতে যেটা ব্যাপার যে কোনো রোবট দাঁড়িয়ে সার্জারিটা করে না, ডাক্তারবাবুই করেন। রোবোটিক হ্যান্ডটা ইনস্ট্রুমেন্ট গুলো কন্ট্রোল করে, আর রোবোটিক হ্যান্ডকে কন্ট্রোল করে ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, এটা দারুণ ব্যাপার। এটা মানে অনেকেরই ধারণা ছিল না। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে একটা অপারেশন আপনি করলেন, করার পরে পেশেন্টের তো একটা ফলো আপের বিষয় এসে যায় তারপরে। এই ফলো আপটা কি মানে সার্জন যিনি তিনিই করবেন, নাকি মেডিকেল অঙ্কোলজিস্ট যিনি? এরকম কোনো ফিক্সড প্যাটার্ন নয় যে প্রাইমারি ফিজিশিয়ান পেশেন্টকে ফলো আপ করাটা ম্যান্ডেটরি। ফলো আপেরও সব ক্যান্সারের প্রোটোকল রয়েছে। কদিন পর পর আমি ব্লাড টেস্ট করাবো, কদিন পরে সিটি স্ক্যান করাবো, এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড। তো আপনার প্রাইমারি ফিজিশিয়ান যে, বা আপনার প্রাইমারি যে অর্গানের ক্যান্সার, সলিড অর্গান বেসড ক্যান্সার হলে আপনি সার্জনের কাছে ফলো আপ করান, বা এবার যাদের হয়তো কেমোথেরাপি চলছে কন্টিনিউয়াস, হয়তো স্টেজ 4 ডিজিজ, তাদের কন্টিনিউয়াস করে তাদের উচিত মেডিকেল অঙ্কোলজিস্টের কাছেই পরামর্শ থাকা। আর যখন ট্রিটমেন্ট চলছে না, তখন আপনি ইউ ক্যান গো টু দ্য প্রাইমারি সার্জন বা প্রাইমারি ফিজিশিয়ান, তার কাছে করাই। তো এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট, কেউ একজন অঙ্কোলজিস্ট মানে সার্জেনও অঙ্কোলজিস্ট হতে পারে, মেডিসিনের ডাক্তার অঙ্কোলজিস্ট হতে পারে, মেডিকেল অঙ্কোলজিস্ট, রেডিয়েশনের ডাক্তারও অঙ্কোলজিস্ট হতে পারে, কিন্তু তাদের ক্যান্সার প্রোটোকলগুলো সবাই জানে। তো হুম আপনার প্রাইমারি ডক্টর যিনি, আপনি তাকে ফলো করবেন, দ্যাট ইজ দ্য বেস্ট পলিসি। এবার যদি কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট যখন চলছে, কেমোথেরাপি চলছে, তখন আমি কেমোথেরাপির ডাক্তারকেই দেখাবো। যখন অপারেশন বা তার আগে পিছিয়ে চলছে, সার্জনকেই দেখাবো। যখন রেডিয়েশন চলছে, তখন আমি রেডিয়েশনের ডাক্তারকেই দেখাবো। বাট ওরকম কিছু ফিক্সড মানে এটা কোনো ফিক্সড ওরম নেই। আপনাকে রেগুলার চেক আপে চেক থাকতে আপে হবে। থাকতে হবে আপনার সেটা। প্রাইমারি ডক্টর যিনি, তিনি সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হতে পারে, মেডিকেল অঙ্কোলজিস্ট হতে পারে, রেডিয়েশন অঙ্কোলজিস্ট হতে পারে, তার কাছে আপনি ফলো আপ করুন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, ধরুন আপনি একজন ফার্স্ট স্টেজ ক্যান্সার পেশেন্ট, এটা ধরুন কোলন ক্যান্সারই ধরছি। সেই ক্ষেত্রে তার যেটুকুনি আপনি দেখলেন যে স্টেজ 1 কি স্টেজ 2, কি আমি স্টেজ 1ই বলছি, একদমই বেসিক এতে রয়েছেন, আপনি অপারেশন করলেন সেইটুকু জায়গা। এবার এইটা যে মানে পরবর্তীকালে বাকি যে অংশটা যেটা ভালো আছে, সেটাতে পরবর্তীকালে কি ছড়াতে পারে? মানে আপনার কি দেখুন, মত? বেসিক্যালি ক্যান্সারে যখন আমরা একটা স্টেজ ডায়াগনোসিস হয়, স্টেজ 1, 2, 3, ইউজুয়ালি আমাদের ইন্টেনশন অফ ট্রিটমেন্টটা থাকে কিউরেটিভ, মানে আমাদের উদ্দেশ্য থাকে ওনাকে কিওর করা। আপনি যেমন কোলন ক্যান্সারের উদাহরণ দিলেন, যে যখন একটা কোলন ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে, বা যখন আমি দেখছি এটা ছড়িয়ে যায়নি, মানে হুম এটা হুম নন মেটাস্ট্যাটিক বা লোকালাইজ বা লোকোরিজিয়নাল, তখন আমার ইন্টেনশন অফ ট্রিটমেন্ট ইজ কিউরেটিভ, মানে আমি ওনাকে কিওর করার চেষ্টা করব। উনি কিওর হলেন কি হলেন না, সেটা কিন্তু 5 বছর পরে বোঝা যাবে। তো ইট আচ্ছা ইজ এ জার্নি, ইটস নট জাস্ট এ ডেস্টিনেশন, যে আমার অপারেশন হয়ে গেল আমি কিওর হয়ে গেলাম। এটা খুব বড় মিথ। আপনার চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা মিনিমাম 5 বছরের চিকিৎসা। অপারেশনেই বা রেডিয়েশন বা কেমোথেরাপি হয়ে গেল 6 মাস চিকিৎসা, তারপর আমি ভুলে গেলাম, আর কোথাও যেতে হবে না, আর ফলো আপ করাতে হবে না, এটা একদমই মিথ। ক্যান্সার ডায়াগনোসিস হওয়া মানে আপনার 5 বছরের চিকিৎসা। অবভিয়াসলি সময়ের সাথে সাথে ফ্রিকোয়েন্সি কমবে, কিন্তু
আমাদের ইন্টেনশন যেটা ছিল যে ওনাকে কিওর করা পেশেন্টকে, সেটা হলেন কি না, ওটা মিনিমাম ফলো আপ মোস্ট অফ দ্য ক্যান্সার ইজ 5 years। আচ্ছা। হ্যাঁ, এবার কিছু ক্যান্সার আছে এটা 20 বছর পরেও ব্যাক করতে পারে, যেমন ব্রেস্ট ক্যান্সার। কিন্তু যেমন কোলন ক্যান্সার 98% যদি 5 ইয়ার্সে ব্যাক না করে, মাত্র 2% চান্স যে কোলন ক্যান্সার পরে ব্যাক করবে, 5 বছরের পরে। তো মোস্ট অফ দ্য টাইম 5 বছরের পরে আমরা রুটিন ফলো আপ করি, মানে 5 বছর হয়ে গেলে আমরা বলি যে এরপরে বাকি চান্স ফিরে আসার কম, তো তখন সিমটম হলে আসবেন, রেগুলার চেক আপ করাতে হবে। তো যে কোনো ক্যান্সারে মোটামুটি 5 বছর ফলো আপ ইজ ম্যান্ডেটরি, মানে ইভেন ইফ ইট ইজ গেট কিওর। সো কিওর কথাটা বলার আগে আমাকে 5 বছর যেতে হবে ডায়াগনোসিস। মানে 5 বছর টাইমটা আগে করতে হবে, দেখতে হবে যে পাঁচ তার বছরটা মধ্যে ওনার জার্নি, কিছু, হ্যাঁ, 5 বছর পরে ডেস্টিনেশন। আমার ডেস্টিনেশন, অপারেশনটা বা রেডিয়েশন শেষ হওয়া বা কেমো শেষ হওয়াটা আমার ডেস্টিনেশন নয়। ডেস্টিনেশন না। আচ্ছা। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যালকোহল আর স্মোকিং, এই দুটো জিনিসের ক্যান্সারের সঙ্গে কি সম্পর্ক? Definitely, smoking any form of tobacco is very high carcinogenic for most of the cancers. হুম। হ্যাঁ, তো স্মোকিং বা এনি চিউইং টোবাকো, মানে আমাদের দেশে এমন স্টেট আছে যেখানে অ্যালকোহল ব্যান্ড, কিন্তু সেখানে চিউইং টোবাকো ইনসিডেন্স এত বেশি যে ওই পার্টিকুলার স্টেটের জন্য আমাদের অল ওভার ইন্ডিয়া মোস্ট কমন ক্যান্সার ওরাল ক্যান্সার। তো এনি ফর্ম অফ টোব্যাকো, সেটা চিউইং হতে পারে, সেটা ইনহেলেশন হতে পারে, সেটা কোনো রকম অন্য ফর্মে হতে পারে, ইজ কার্সিনোজেনিক। রেগুলার ইনটেক ইয়েতে ক্যান্সার হওয়ার হাই প্রবাবিলিটি। অ্যালকোহলের ডিরেক্টলি ওইভাবে কার্সিনোজেনিক ইম্প্যাক্ট কিছু পার্টিকুলার ক্যান্সারে আছে, লিভার বা কিছু, কিন্তু এটা না সাইনার্জিস্টিক অ্যাকশন করে। মানে আপনি যদি স্মোকিং আর অ্যালকোহল একসাথে করেন, দেন বোথ অফ দেম ড্যামেজেস। ইফ ইউ টেক moderate amount of alcohol without smoking, usually এটা খুব হার্মফুল নয়। মানে there is a diet described, Mediterranean diet বলে, যেটা plenty of green leafy vegetables, fish, moderate amount of alcohol, সেটা বরঞ্চ বলা হতো প্রিভেন্টিভ অফ ক্যান্সার। না, যদিও এগুলো খুব থিওরিটিক্যাল, কিন্তু as such only occasional social alcohol intake is not carcinogenic. But if you take alcohol regularly or you take it with the smoking, then it causes a synergistic action, মানে তখন ড্যামেজটা আরো বাড়িয়ে দেয়। স্মোকিং থেকে যা ড্যামেজটা হচ্ছে বা চিউইং টোবাকো থেকে যা ড্যামেজটা হচ্ছে সেটাকে আরো বাড়িয়ে দেয়। আচ্ছা। আর মানে যিনি আক্রান্ত রয়েছেন তার তো এগুলোতে হাতই দেওয়া উচিত না, ফিরে তাকানোই উচিত নয়। ডি অ্যাডিকশন খুব ডিফিকাল্ট, স্পেশালি ক্যান্সারের ট্রিটমেন্টগুলো অনেক সময় ডিপ্রেসিং হয়ে যায়। মানে আমার একজন পেশেন্ট ছিলেন যার হ্যাঁ। মানে প্রচুর হার্টের এবং নানা সমস্যার পরে ওনার ওরাল ক্যান্সার ধরা পড়ে। তো আমরা তাকে অনেক কষ্ট করে ট্রিটমেন্ট করি। উনি ইউজ টু বি মাই ল্যান্ডলর্ড অলসো। তো ওনার অপারেশন করি এবং খুব ভালো বায়োপসি রিপোর্ট আসে, রেডিয়েশন লাগে না, কেমো লাগে না। কিন্তু ওনার বিকজ অফ অপারেশনের জন্য, যেহেতু ওনার অনেক হাই রিস্ক ছিল, ওনার মুখে একটা বিকৃতি হয়। তো ওটা আচ্ছা। উনি ধীরে 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 ডিপ্রেশনে চলে যান। এবং এক সময় সেটা উনি রেগুলার অ্যালকোহল ইনটেক শুরু করেন এবং আলটিমেটলি লিভার সিরোসিসে মারা যান। তো ক্যান্সারের একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে ক্যান্সার ট্রিটমেন্টগুলোর কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, কারো চুল পড়ে যাচ্ছে, কারো কোনো সার্জারি কারণে অঙ্গ বিকৃতি হচ্ছে, কারো হয়তো পায়খানার রাস্তা পেটের মধ্যে দিয়ে করে দিতে হচ্ছে, কারো গলার শ্বাসনালী এখান দিয়ে ফুটো হয়ে যাচ্ছে। এগুলো অ্যাকসেপ্ট করা মেন্টালি অনেক সময় পেশেন্টদের পক্ষে চ্যালেঞ্জ। এই জন্য এটাও আমাদের দেশে বিশাল ব্যারিয়ার যে ক্যান্সার সাইকোলজি, মানে আইডিয়ালি অল ক্যান্সার সেন্টার শুড হ্যাভ এ সাইকোলজিস্ট। বহু পেশেন্ট আমরা দেখেছি স্টুডেন্ট লাইফে বা শুনি, ক্যান্সার পেশেন্ট যারা সুইসাইড করেন, হ্যাঁ, বিকজ অফ ডিপ্রেশন। মানে তিনি হয়তো কিওর হয়ে গেছেন কিন্তু, বা হচ্ছিলেন ট্রিটমেন্ট নিতে নিতে, কিন্তু এত মেন্টালি এক্সস্টিভ হয়ে যাচ্ছে যে অনেক সময় নানা রকম স্টেপস নিয়ে নিচ্ছে। তো ক্যান্সার সাইকোথেরাপি বা সাইকোলজি পার্টটাও ভীষণ ইম্পর্টেন্ট, যেটা খুবই নেগলেক্টেড আমাদের দেশে। আচ্ছা। মানে আমরা তো অ্যাডভাইস দিয়ে খালাস হয়ে গেলেন ডাক্তার হিসাবে, আমি বললে এই করতে হবে, রেডিয়েশন নিন, কেমন নিন, সার্জারি, কিন্তু ওই পেশেন্টের ওপর কি যাচ্ছে এতগুলো, একটা সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন, এতগুলো স্ট্রেস, এতগুলো, তারপরে তার হঠাৎ করে ডায়াগনোসিস হয়েছে, তার ফ্যামিলি কি অবস্থায় রয়েছে, তার ঘর বাড়ি কি অবস্থায় রয়েছে, সে হয়তো দিনের পর দিন অন্যখানে এসে কলকাতায় এসে চিকিৎসা করাচ্ছে উত্তরবঙ্গ থেকে, তার ঘর বাড়ি পড়ে আছে ওইভাবে। তো এটা একটা ক্যান্সার ইজ এ ডিজিজ উইচ এফেক্টস দ্য ফ্যামিলি। এটা একজন ইন্ডিভিজুয়ালের ডিজিজ নয়, এটা সবাইকে এফেক্ট করে ফ্যামিলি, এবং এটা ফ্যামিলির ডিসিশন চেঞ্জিং ইভেন্ট হয়ে যায়। মানে ক্যান্সার ডায়াগনোসিসে
ফ্যামিলি চেঞ্জিং ইভেন্ট আমরা বলি, মানে অনেক কিছু ডিসিশন তাদের এটার উপরে বেস করে। একদম একদম। সো এটার না একটা গ্লোবাল সাইকোলজিক্যাল, সোশ্যাল, ফিনান্সিয়াল অনেক ইমপ্লিকেশন রয়েছে। তো ইটস ভেরি ডিফিকাল্ট টু মানে গিভ দ্য সাপোর্ট টু দ্য পেশেন্ট অ্যামং এভরিথিং। অ্যাজ এ ডক্টর আমরা শুধু হয়তো কিছুটা যেটা ফিজিক্যাল ট্রিটমেন্ট আর মানে মেন্টাল সাপোর্ট সেটুকুই করতে পারি। বাকি তো পেশেন্টের বাড়ির লোককেই লড়াইটা ইম্পর্টেন্ট। তো যার জন্য পেশেন্টের বাড়ির লোকের সাপোর্ট না হলে এই লড়াইটা লড়া খুব মুশকিল। মোস্ট অফ দ্য পেশেন্ট আমরা দেখি ফেলিওর করে বাড়ির লোকের সাপোর্টের জন্য। ফিনান্সিয়াল ফেলিওরের অনেক রাস্তা আছে আজকাল, নানা রকম গভর্নমেন্ট কিছু স্কিম আছে, নানা রকম হসপিটালের বিভিন্ন বিভিন্ন প্রাইভেট হসপিটালেও পেশেন্টদের, ক্যান্সার পেশেন্টদের সাহায্য করে। ফান্ডস আছে ক্যান্সার পেশেন্টদের জন্য বিভিন্ন রকম। কিন্তু বেশি ব্যারিয়ার হচ্ছে বাড়ির মানে পার্সোনাল সাপোর্ট বা পিপল সাপোর্ট। মানে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে ওয়াইফের কিছু একটা ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে, তাকে ছেড়ে চলে যাচ্ছে হাজবেন্ড, বা বাড়ির লোক তাকে, বয়স্ক লোক বাবা মা তাকে ছেড়ে মেয়ে পরিত্যাগ করে চলে যাচ্ছে, বা কেন রেসপন্সিবিলিটি নিচ্ছে না, ফলো আপ করাচ্ছে না। তো ফ্যামিলি সাপোর্টটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট রাদার দেন আমার মনে হয় ট্রিটমেন্ট। কারণ ডাক্তার তো আছে, ট্রিটমেন্ট করবে ডাক্তারের কাছে এলে, কিন্তু ডাক্তার অব্দি পৌঁছতে হবে। হ্যাঁ, আর চিকিৎসার ফিনান্সিয়াল পার্টটা ম্যানেজ করতে হবে। সেটার এখন অনেক রাস্তা খুলেছে অল্প অল্প, বা এটা একটা গুরুত্বপূর্ণ লোকে কিছুটা হলেও বুঝে সেটা চিকিৎসা। কিন্তু এই ফ্যামিলি সাপোর্ট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল থিং। আচ্ছা আচ্ছা। না অবশ্যই এটা যে কোনো রোগের ক্ষেত্রেই তাই, যে কোনো রোগের ডেফিনেটলি ক্ষেত্রেই এটা যেহেতু পরিবারের লং একটা স্ট্যান্ডিং ট্রিটমেন্ট চলে, এটা হুম খুব, আর যেহেতু অনেক সময় আউটকাম ভালো হয় না, মানে একটা মেন্টালিটি আছে না যে ও ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে মানে ও তো মারাই যাবে, ওর হ্যাঁ পিছনে খরচা খরচা করে বা করে। ওর পিছনে দৌড়াদৌড়ি করে লাভ নেই। তো এইটা তো সবসময় ঠিক নয়, কিন্তু স্পেশালি যারা যাদের ফিনান্সিয়ালি অতটা সেটেলড লাইফ নয়, তাদের ক্ষেত্রে অনেক সময় এটা স্ট্রেস হয়ে যায়। তো সবসময় সবাই পারেন না চিকিৎসা করাতে, কন্টিনিউ করাতে বা রেগুলার ফলো আপ করাতে। একদমই একদমই। আচ্ছা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে কি ক্যান্সারের ইয়েটা মানে পরিসংখ্যান অনুযায়ী কি কিছু পার্থক্য দেখা যায়, যে ডেফিনেটলি অমুক স্টেটে বেশি অমুক স্টেটে কম? ডেফিনেটলি মানে এটা সম্বন্ধে একটা বলি। একটা গঙ্গা স্টাডি আছে, মানে আপনি যদি আমি নিজে ওয়েস্টার্ন একটা স্টেট থেকে আমার ক্যান্সার সার্জারিতে ট্রেন্ড। তো আহ, সেখানে আমি দেখতাম যে গল ব্লাডার ক্যান্সার খুব রেয়ার। ওখানে ওরাল ক্যান্সার খুব কমন ছিল, কারণ চিউইং টোবাকো খুব কমন ছিল। তো আমি আমার যখন আমি ক্যান্সার সার্জারি ট্রেনিং করি, খুব অল্প সংখ্যকই গল ব্লাডার ক্যান্সারের অপারেশন হতে দেখি। কিন্তু আপনি যদি বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বেঙ্গল দেখেন, এই বেল্টে গলব্লাডার ক্যান্সার ইজ এপিডেমিক, মানে সাইলেন্ট কিলার। এটা নিয়ে অনেক স্টাডি হয়েছে, গঙ্গা স্টাডি বলে একটা স্টাডি আছে, যে গঙ্গার পলিউশন নাকি ইজ কজিং দিস গলব্লাডার ক্যান্সার। তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, মানে যেখানে এখানে একটা গভর্নমেন্ট হসপিটালে আজকে এই বেল্টে আপনি দেখবেন ইউপি বিহারে, যে যদি সপ্তাহে 10টা অপারেশন হয়, তার মধ্যে অন্তত 3টে গলব্লাডার ক্যান্সার বা 4টে গলব্লাডার ক্যান্সার। আর ওখানে হয়তো মাসে একটা গলব্লাডার ক্যান্সার অপারেশন। তো এতটাই ডিফারেন্স হয়। এছাড়াও বিভিন্ন রকম ডিফারেন্স রয়েছে, যেমন আমি বললাম যে অ্যাডিকশন প্যাটার্নের উপরে ডিপেন্ড করে। মানে আচ্ছা চিউইং টোব্যাকো হলে যে ধরনের ক্যান্সার, ওরাল ক্যান্সার বেশি হয়। হুম আবার ইনহেল টোব্যাকোতে লাং ক্যান্সার বা ইসোফেজিয়াল ক্যান্সার বেশি হচ্ছে। তো এগুলোর উপরে ডিপেন্ড করছে। কিছু পার্টিকুলার লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করে, যাদের ধরুন সিডেন্টারি লাইফস্টাইল, তাদের ক্ষেত্রে ব্রেস্ট কোলন ক্যান্সার এগুলো বেশি, হ্যাঁ, কম্পারেটিভলি। তো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ক্যান্সার গুলো বেশি হয় সেডেন্টারি লাইফস্টাইলে। তো এগুলো, বাট ইন জেনারেল অনেক ক্যান্সার আছে যেগুলো লোকেশনের উপরে ভিত্তি করে চেঞ্জ হয় না ইনসিডেন্ট, যেমন কিডনি ক্যান্সার, হ্যাঁ, বা এগুলো সব জায়গাতেই আপনি পাবেন, প্যাক্রিয়াটিক ক্যান্সার। তো এগুলো মোরালের সব জায়গাতেই একই রকম ইনসিডেন্স। সো সব ক্যান্সারের ইনসিডেন্স ভ্যারি করে বলবো না, বাট কিছু কিছু পার্টিকুলার ক্যান্সার এক্সপোজার কিসে হচ্ছে তার উপরে ডিপেন্ড করে ভ্যারি করে। মানে আহ, যেখানে হয়তো প্রচুর জিআই ক্যান্সার আমাদের ইস্টার্ন সাইডে কম্পারেটিভলি বেশি, আমি যদি আচ্ছা ওয়েস্টার্ন ক্যান্সার থেকে কম্পেয়ার করি। তো মেবি কিছু ডায়েটের ডিফারেন্স এগুলো কিছুটা রোল প্লে করে ডেফিনেটলি। মেবি সাম এই লঙ্গার স্টাডিতে এমন হয়েছিল, কোনো পার্টিকুলার পলিউট্যান্ট বা পার্টিকুলার কার্সিনোজেন এখানে কাজ করেছে। তো দেয়ার ইজ ডিফারেন্স, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি যে সব ক্যান্সারেরই ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা। তার মানে জবের উপরেও তো কিছুটা ডিপেন্ড করতে পারে, মানুষ কি হ্যাঁ, কোন মানে যেমন ক্ষেত্রে কাজ ইন্ডাস্ট্রিয়াল করছে। এক্সপোজার যদি হ্যাঁ হয়, এবার সেটার উপরে কেমিক্যাল, পার্টিকুলার কেমিক্যাল, যেমন আহ, কিছু পার্টিকুলার কেমিক্যাল, অ্যানিলিন বলে একটা ডাই আছে, সেটা ব্লাডার ক্যান্সার করে। এবার রঙের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে ব্লাডার ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। তো
তো পার্টিকুলার কোন কার্সিনোজেনটা কোন ক্যান্সার করছে সেইটার যদি এক্সপোজার হয়, তো তখন সেটা হওয়ার তো একটা ডেফিনেটলি। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ইন জেনারেল ক্যান্সার ইনসিডেন্স বেশি, সেগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেগুলোতে ওভারঅল কিন্তু এয়ার পলিউশন বা এই মিনারেল এক্সপোজার বা এগুলো কার্সিনোজেন এক্সপোজার, তো সেগুলো ইন জেনারেল ক্যান্সার বেশি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার একটু লাইফস্টাইল মডিফিকেশন কি কি করা উচিত, যেগুলো থেকে একটু মানে বেঁচে থাকা যায় আর কি, ক্যান্সার থেকে, যেগুলো দিয়ে। দেখুন, ওইভাবে বেঁচে থাকা যায় বলাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ। মানে আমার এজ এ ক্যান্সার সার্জন যেটা রিয়েলাইজেশন, যে ইউ শুড লিভ ইন দ্য প্রেজেন্ট। মানে ইভেন আফটার অল প্রিকশন, ইফ ইউর লাক ইজ ব্যাড, মানে ক্যান্সারের মোস্ট কমন কজ আমার মনে হয় ব্যাড লাক। হ্যাঁ। তো বেসিক্যালি ইভেন আফটার অল দা আমরা এত কিছু ডিসকাস করি, এত কিছুই করি, জেনারেল হেলদি হ্যাবিটস, মানে আমি রোজ গিয়ে বাইরের খাবার খাচ্ছি না, রোজ গিয়ে খুব ঝাল মশলা আনহেলদি ফুডস খাচ্ছি না, অ্যাডিকশন অ্যাভয়েড করছি যতটা সম্ভব, লাইফস্টাইলে আমি একটা ব্যালেন্স রাখছি রিগার্ডিং মাই স্লিপ আওয়ার্স, মাই স্ট্রেস অ্যান্ড এভরিথিং। ইন জেনারেল আমি এক্সপোজার টু পলিউশন যতটা কম করতে পারি সেটা করার চেষ্টা করছি। এটা তো আমাদের হাতে সবসময় থাকে না, কোন সিটি থেকে আগে, অবভিয়াসলি যে গ্রামে থাকছে তার পলিউশন এক্সপোজার উইল বি লেস দ্যান এ সিটি, তো ওগুলো সবসময় আমরা কন্ট্রোল করতে পারবো না। তো ইন জেনারেল গুড হেলথ প্র্যাকটিস আর ওভার মানে অ্যাডিকশন প্রিভেন্ট করা, এছাড়া অ্যাজ সাচ বিশাল কিছু করণীয় নেই। মানে হেলদি হ্যাবিট, ওয়েট লস করা, ওবেসিটি না হওয়া, এগুলো সবই ক্যান্সার প্রিভেন্ট করে, কিন্তু ওটা করলেই যে আপনার সবসময় প্রিভেন্ট হবে এরকম ব্যাপার নয়। মানে ইট ইজ নট এ ইউনিফ্যাক্টরাল ইভেন্ট। মানে যারা পেশেন্ট যে ইজ দ্য বেস্ট পসিবল পয়েন্ট অফ আর হেলথ, হুম। তাদেরও আমি ক্যান্সার হতে দেখেছি। মানে দে আর মেবি আ ভেরি ফিট ইয়াং ফিট একদম যোগা একদম টিচার, she একদম। can land up in a very rare malignancy. So, এটা the most common cause may be the bad luck আর এজ। তো স্টিল আমি এজটা এখন বলা আজকাল মুশকিল হচ্ছে, কারণ অনেক ইয়াং লোকেও ধরা পড়ছে। তো আমাদের যেটা করণীয়, হেলদি লাইফস্টাইল, জেনারেল হেলদি লাইফস্টাইল লিড করা, আর কিছু সন্দেহজনক হলে বা ধরা পড়লে বা কোনো সিমটম হলে সেটাকে ইগনোর না করা, যত তাড়াতাড়ি সম্ভব সেটার কারণটা বুঝে চিকিৎসা করা, আন্দাজে চিকিৎসা না করে। একদম, মানে কোনো রকমের অস্বাভাবিক কোনো লক্ষণ নিজের মধ্যে যদি দেখা যায় শরীরের সেটা যদি মধ্যে। না কমছে, আমার হ্যাঁ। 1 মাস হয়ে গেল কমছে না, সমস্যাটা থেকে যাচ্ছে, হুম। অবভিয়াসলি আমার পক্ষে তো সম্ভব নয় যে পেটে ব্যথা হচ্ছে মানে আমি প্রতিবার গিয়ে সিটি স্ক্যান বা ইউএসজি করবো, না, একদম। সেটা সম্ভব নয়। কিন্তু আমার একটা পেটে ব্যথা হচ্ছে, এটা 1 মাস ধরে হচ্ছে, কমছে না, ওষুধ খাচ্ছি তাও কমছে না, দেন আই শুড গেট সিরিয়াস, যে এটা তাহলে কিছু বড় হতে পারে। হ্যাঁ। এই সিরিয়াসনেসটার আমাদের খুব অভাব রয়েছে, মানে ইন জেনারেল আমাদের ইন্ডিয়ান পপুলেশনে উই টেক আওয়ার হেলথ অ্যাজ এ গ্রান্টেড আনটিল আনলেস উই ফিল, মানে ফিল ইল, ফেল্ট ইল। তো হুম, এটা যতক্ষণ পর্যন্ত একদমই অসুস্থ সত্যি না কথা। হই, আমরা বেশিরভাগ সময় আমরা হেলথটাকে একদম লিস্ট প্রায়োরিটি হিসেবে রাখি, যে ওটা হ্যাঁ। তো একদম লাস্টে হবে, আগে সবকিছু করে নিই, বাড়ি বানিয়ে নিই, গাড়ি করে নিই, হেলথটা লাস্টে হবে। তো ওটা ওই মেন্টালিটি থেকে যতক্ষণ বেরোতে না পারছি ততক্ষণ হবে না। আচ্ছা। আচ্ছা ডাক্তারবাবু, আপনার এই এত সুন্দর উপদেশগুলি শোনার পরে এবং আপনার মানে আমাদের এই আলোচনা থেকে তো অনেক মানুষই, অনেক বন্ধুই আমাদের উপকৃত হলেন। তো তারা যদি এবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চান, কিভাবে করবেন? আমি আহ, নারায়ণা হেলথের সাথে যুক্ত প্রেজেন্ট। আমি মেইনলি আর এন ট্যাগর হসপিটালের সাথে যুক্ত কলকাতায়, এছাড়াও বারাসত ক্যান্সার সেন্টার যেটা নারায়ণা হসপিটাল সেখানেও আমি যাই, বাট মেইনলি আর এন ট্যাগরের মুকুন্দপুর যেটা নারায়ণা হেলথ, তার সাথেই আমি বেশিরভাগ সময়টা ওখানেই থাকি। তো তারা কেউ কেউ যদি যোগাযোগ করতে চান, সেখানে আমার সাথে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করে বা ওখানে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা, ক্যান্সার তো একটা এমন সাবজেক্ট যেটাকে সত্যি কথা কিছু প্রশ্নের মাধ্যমে এরকম ভাবে গণ্ডিবদ্ধ করা যায় না। তাও আমরা অনেক কিছুই আপনার কাছ থেকে জানলাম, আরো হয়তো অনেক প্রশ্ন আমাদের বাকিও থেকে গেল, আশা করি সেগুলো হয়তো আবার একদিন বুঝতে পারবো। আজকে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সমৃদ্ধ হলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে এত কিছু কথা বলে, কারণ অ্যাকচুয়ালি অনেক সময় আমরা যখন পেশেন্ট ডায়াগনোসিস হয়ে আসে, হুম। অনেক জেনারেল অ্যাওয়ারনেস বলতে পারি না, মানে তখন অলরেডি পেশেন্ট স্ট্রেসড। তো তার বাড়ির লোককে যে 5টা কথা বলবো, যেমন একজন পেশেন্টের যদি কোলন ক্যান্সার হয়, তার ছেলে মেয়ের 45 বছর বয়সে একবার কোলোনোস্কোপি করা উচিত। তো আমরা প্রত্যেক পেশেন্টকে বলি, কিন্তু অনেক সময় তারা করেন না। তো এরকমও পেশেন্ট রয়েছে যার বাবা ডায়াগনোজ, তাকে বলা হয়েছে, সে করেনি, সে ছেলে পরে আবার কোলন ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। তো এগুলো খুব মানে কি বলবো, জেনারেল অ্যাডভাইস, যেগুলো সবসময় আমরা পেশেন্ট বা তার বাড়ির লোককে যখন তার ডায়াগনোসিস হয়েছে দিতে পারি না।
তো আপনাদের মাধ্যমে অনেক কিছু মেসেজ আমি চেষ্টা করলাম কনভে করার জেনারেল পপুলেশনে বা সবার মধ্যে। আশা করি সবার এটা কাজে লাগবে এবং মানুষ স্বাস্থ্য সচেতন হবে, স্বাস্থ্যকে একটা ইম্পর্টেন্ট প্রায়োরিটি, বাড়ি গাড়ি লাক্সারি থেকেও একটা ইম্পর্টেন্ট প্রায়োরিটি যাবে, অ্যাটলিস্ট সেই লেভেলে দেখবে। এইটুকুই আশা রেখে বক্তব্য শেষ করছি। আচ্ছা, নমস্কার। আর বন্ধুরা, আপনারা তাহলে ডাক্তারবাবুর কাছ থেকে যে তথ্য এবং পরামর্শগুলি পেলেন, আশা করি সেগুলি আপনাদের অনেকটাই উপকার করলো, আপনাদের সচেতনও করলো। তাই বলবো যে সচেতন হন। নিজের মধ্যে যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখেন এবং সেটা যদি দেখেন যে কোনো রকমের চিকিৎসা নিয়ে কমছেও না, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আর আপনাদের যা বলি যে আমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আর কি কি বিষয় আপনারা জানতে চান। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে স্বাস্থ্য সংবাদ পডকাস্টের আগামী পর্বে। নমস্কার।